এদিকে আদিলের বোন মায়া আদিলের সাথে কথা বলে ফোনটা রেখে বসে বসে ভাবছে কোথায় শুনেছে নামটা। অনেকক্ষণ ভাবল কিন্তু কিছুতেই মনে করতে পারছে না। পরে ভাবল বাসায় অনেক কাজ পড়ে আছে, অসুস্থতার জন্য বাসার কোন কিছু ঠিকমতো সে গুছিয়ে রাখতে পারেনি অনেকগুলো দিন। বাসার সবকিছুই অগোছালো আছে। বাসায় সবকিছু গুছিয়ে নিয়ে রান্না করতে হবে। সুমন আবার লাঞ্চ করতে বাসায় আসবে দুপুরে। তাই ভাবল কাজ আর রান্না শেষ করে তারপর আদিলের কথাগুলো নিয়ে পড়ে ভাববে আর নিরিবিলিভাবে চিন্তা করবে নিশাত নামটা কোথায় শুনেছে। তারপর মায়া কাজ করা শুরু করে দিল। ওই দিন আদিল আর নীলিমা চলে যাবার পর মায়া আর সুমন ও বাসায় চলে এসেছে। কারণ সুমনের অফিস দুদিন ছুটি ছিল, এমনিতেই মায়ার অসুস্থতার জন্য অনেকদিন সে ছুটি কাটিয়েছে। তাই সুমনকে তাড়াতাড়ি অফিসে জয়েন করতে হয়েছে। আদিলরা বাড়ি আসলে সুমনকে নিয়ে আবার বাড়ি যাবে। সুমন দরকার হলে ওখান থেকেই অফিস করবে। আর সুমনের জন্য তো অফিসের গাড়ি তো আছেই, দরকার হলে মায়াদের বাড়ি থেকেই সুমন অফিসের গাড়ি করেই অফিস যাওয়া আসা করবে। মায়া সমস্ত কাজ আর রান্নাবান্না শেষ করে একটু রেস্ট নেয়ার জন্য বসল। পরে ভাবল আদিলের বৌভাতের দিন যেই ছবিগুলো তুলেছিলাম সে ছবিগুলোতে ভালো করে দেখা হয়নি, একটু দেখে নেই এই ভেবে সে ল্যাপটপটা বের করল। ল্যাপটপটা বের করে ছবিগুলো একটা পর একটা বের করে দেখছিল। ছবিগুলো দেখতে দেখতে হঠাৎ মায়ার একটা ছবির দিকে চোখ গেল। মায়ার ছাদের এক কর্নারে গিয়ে ছবি তুলছিল, তখন দেখল পিছনে নীলিমা। ও এতটা গুরুত্ব দিল না, যখনই ছবিটা স্কিপ করে অন্য একটা ছবিতে ঢুকতে যাবে তখনই ওর মনে হলো একটু অন্যরকম কিছু দেখল ওই ছবিটাতে। তাই ও আগের ছবিতে আবার ফিরে গেল। দেখল মায়া একটু মুখের ঘোমটাটা তুলে টিস্যু দিয়ে ঘাম মুছছে, ওর মুখটা মোটামুটি উঠেছে ছবিতে। কিন্তু নীলিমা কিছুটা দূরে থাকায় ওর মুখটা স্পষ্ট এসে ঘোলা ঘোলা এসেছে। তাই ল্যাপটপ থেকে ছবিটা জুম করল ভালোভাবে দেখা যায় কিনা তার জন্য। কিন্তু তাও ভালোভাবে দেখতে পারছে না, নীলিমার মুখটা স্পষ্ট না। অনেকক্ষণ দেখার চেষ্টা করল কিন্তু মায়া বিফল হল। তবে মায়ার ওর মুখটা দেখে মনে হচ্ছে যে ওর চেনা চেনা লাগছে না চেহারাটা। ওর চেনা নীলিমার চেহারার সাথে এই চেহারার মিলটা কেন যেন খুঁজে পাচ্ছে না। পরে মায়া আবার ভাবল হয়তো বা ছবিটা ঘোলা ঘোলা তাই হয়তোবা বুঝতে পারছে না, কিন্তু পরক্ষণে আবার ভাবল এই মুখটা তো ওর ভালোই পরিচিত, কিন্তু তাহলে এমন কেন লাগছে ওর কাছে। পরে আবার ভাবল সুমন আসুক, সুমনের ল্যাপটপ দিয়ে ছবিটা ভালো করে জুম করে দেখবে, আর ও মোটামুটি ল্যাপটপের অনেক ভালো কিছুই বোঝে, ও হয়তোবা এডিট করেও ছবিটা কোনভাবে ভালো করে দেখতে পারবে। এই ভেবে মায়া ল্যাপটপটা অফ করে দিয়ে ফ্রেশ হতে চলে গেল। আদিল এক মনে ওই কথাগুলা ভাবতে ভাবতেই আদিলের চোখটা লেগে এল। জোহরের আজানের শব্দে আদিলের ঘুমটা ভেঙে গেল। শোয়া থেকে উঠে ওয়াশরুম যেয়ে হাত মুখ ধুয়ে অজু করে এসে জোহরের নামাজ পড়ে নিল আদিল। নামাজ পড়ে বিছানায় বসে ভাবল মায়া আপু তো এখনো আমাকে ফোন দিল না, কোন কিছুই তো জানালো না। এই ভেবে মায়াকে ফোন দিল কিন্তু মায়া ফোনটা ধরল না, ফোনটা বেজে বেজে কেটে গেল। আদিল ভাবলাম আপু হয়তো বা ব্যস্ত আছে তাই ভুলে গিয়েছে, পরে আমার মিসকল দেখলে অবশ্যই ব্যাক করবে, তখন আপুকে জিজ্ঞেস করব। এই ভেবে ফোনটা বিছানায় রেখে দিল। একটু পরেই রুমে নীলিমা আসলো, এসে বলল ধন্যবাদ আপনাকে। আমি জিজ্ঞেস করলাম হঠাৎ ধন্যবাদ কেন? আমি একটু আগে রুমে এসেছিলাম, এসে দেখলাম আপনি নামাজ পড়ছেন, দেখে খুব ভালো লাগলো তাই আপনাকে ধন্যবাদ দিলাম। এখানে ধন্যবাদ দেওয়ার কিছু নেই। আপনার যদি কোন কথা থাকে বলে চলে যান। না আসলে অনেক বেলা হয়ে গেছে, আপনার হয়তো ক্ষুধা লেগেছে তাই আপনাকে খাবার জন্য ডাকতে এসেছি। ঠিক আছে আপনি যান, আমি আসছি। আচ্ছা একটু তাড়াতাড়ি আসবেন প্লিজ, এই বলে নীলিমি রুম থেকে চলে গেল। রুম থেকে বের হতে নেব তখনই মায়া আপু ফোন দিল। আমি ফোনটা রিসিভ করে বললাম কিরে আপু, তোকে ফোন দিলাম ধরলি না আর আমাকে কিছু জানালিও না। জানাবো, একটু অপেক্ষা কর, অনেক কিছু আমারও জানার বাকি আছে, আরও অনেক কিছু তোকেও জানানোর বাকি আছে। আপুর কথার মানেটা ঠিক বুঝলাম না তাই আমি জিজ্ঞেস করলাম আপু কি বললি বুঝিনি, একটু বুঝিয়ে বল। সময় এলে সবই বুঝতে পারবি, এত উত্তলা হবার কিছু নেই। সবই তো বুঝলাম আপু, কিন্তু কবে জানাবি? আপু আমার কথার উত্তর না দিয়ে জিজ্ঞেস করল তোরা কবে বাড়ি আসবি? আমি তো চেয়েছিলাম আজকেই চলে আসতে, কিন্তু এ বাড়ি থেকে ছাড়তে চাইছে না। বলছে আরও একদিন থাকতে, আমার একদিনও থাকতে ইচ্ছা করছে না, দেখি আমি কালকে চলে আসতে পারি কিনা। আচ্ছা থাক, পরে কথা বলবো।
আমি কিছুই বুঝতে পারছি না, আজকে আপুর কথাগুলা কেমন জানি মনে হলো। যাই হোক, দুপুরের খাবার খেতে চলে গেলাম। রুমে আসার পর ফোনটা হাতে নিয়ে দেখি আপুর 2টা মিস কল। আমি সাথে সাথে আপুকে কল ব্যাক করলাম। আপু ফোন ধরেই বলল, আব্বু, আম্মু, আমি আর সুমন কালকে তোর শ্বশুর বাড়িতে আসছি, কিন্তু আমরা যে আসবো ওই বাড়ির কাউকে কিছু বলবি না। আমি একটু বিস্মিত হয়ে বললাম, কেন আপু, তোরা আসবি, কাউকে কিছু বলবো না কেন? এত কথা না বলে আমি যা বলেছি সেটাই শোন। আমি সাই দিয়ে বললাম, ঠিক আছে। আপু ফোনটা রেখে দিল। আমি ভাবতে লাগলাম, ব্যাপার কি, আপুর গলার কণ্ঠটা এমন শোনাচ্ছে কেন, আর আপু এইভাবেই বা কথা বলল কেন? একটু পরেই আপু আমার ফোনে একটা ছবি পাঠালো। ছবিতে দেখলাম আপু ছাদের এক কোণায় ছবি তুলছে আর নীলিমা পিছনে দাঁড়িয়ে আছে। নীলিমার মুখটা হালকা দেখা যাচ্ছিল, কিন্তু পুরোপুরি স্পষ্ট না, ঘোলা ঘোলা। আমি আপুকে এসএমএস করলাম, আপু এটা তো নীলিমার ছবি মনে হচ্ছে, কিন্তু ওর মুখটা তো ঠিক বুঝতে পারছি না, ছবিটা ঘোলা ঘোলা। আপু লিখল, তোর কিছু বুঝতে হবে না, যা বোঝার কালকে এসে আমি বুঝিয়ে দেব, তুই শুধু ছবিটা নিজের কাছে সংরক্ষণ করে রাখো। আর ওই বাড়ির লোকের কাছ থেকেও আমার অনেক কিছু বোঝার আছে, সেটাও এসে বুঝে নেব। তুই শুধু আজকে এখন থেকে শুরু করে আগামী কালকে আমরা আসা পর্যন্ত তুই ওই বাড়ির প্রত্যেকটা লোকের দিকে খেয়াল রাখবি। আর তুই সাবধানে থাকবি। আমি বিস্মিত হয়ে বললাম, আমি ওই বাড়ির লোকের দিকে খেয়াল রাখব কেন, বুঝলাম না। আর হঠাৎ সাবধানে থাকার কথাই বা বলছো কেন? একটু খেয়াল রাখিস, তাহলেই সবকিছু বুঝতে পারবি। এই বলে আপু ফোন রেখে দিল। আমি আর কোন কিছু বলার সুযোগই পেলাম না। আর আপু যে কি বলল সবটাই মাথার উপর দিয়ে চলে গেল, কিছুই বুঝে উঠতে পারলাম না। আমিও ওই দিকে কি খেয়াল রাখবো, আর কি বিষয়েই বা খেয়াল রাখবো, কিছুই তো আপু বলল না, ওদের দিকে খেয়াল রাখারই বাকি আছে। আর আমাকেই বা কেন সাবধানে থাকতে বলল? আর আপু হঠাৎ নীলিমার ছবি কেন দিল, কিছুই বুঝতে পারছি না। আর ছবিটা ও তো ঘোলা ঘোলা, ওর মুখটাও স্পষ্ট না। এই ছবি দিয়ে আমি কি করব? তবে এতটুকু বুঝলাম, আপু হয়তো বা কিছু একটা নিয়ে ঘাটাঘাটি করছে, তা না হলে আপু এভাবে কথা বলার মেয়ে না। মনে মনে ভাবলাম, সুমন ভাইকে একটা ফোন দেই, সুমন ভাইয়ের তো এখন লাঞ্চে বাসায় আসার কথা। তাই ফোনটা হাতে নিয়ে সুমন ভাইকে ফোন দিলাম। সুমন ভাই ফোন ধরতেই আমি সুমন ভাইকে সালাম দিলাম, কেমন আছে জিজ্ঞেস করলাম। সুমন ভাই সালামের উত্তর নিয়ে আমার আর এই বাড়ির সবার কুশলাদি জিজ্ঞেস করল। আমরা সবাই ভালো আছি। সুমন ভাই, মায়া আপুর কি হয়েছে? আপু একটু আগে আমাকে ফোন দিয়ে কি যেন বলল, আমি কিছুই বুঝতে পারলাম না। কি বলল তোমার আপু? সুমন ভাইকে আমি সবটা খুলে বললাম। একটু অপেক্ষা কর ভাই, সবই বুঝতে পারবে। তারপর সুমন ভাই বলল, আমার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে, তোমার সাথে পরে কথা বলবো। এই বলে ফোন কেটে দিল। আমি কিছুই বুঝতে পারছি না, আপু কেমন যেন একটা পেঁচিয়ে পেঁচিয়ে কথা বলল। সুমন ভাই ও সম্পূর্ণ খুলে কিছু বলছে না। আমার আর ভালো লাগছে না, আমার বিরক্ত লাগছে। এখন একে তো এই বাসায় এসে বিরক্ত লাগছে, দ্বিতীয়ত আপুর এসব ভনিতা আরও বেশি বিরক্ত লাগছে। এমন কি হয়েছে যে আপু এভাবে কথা বলল? আপুর কথাগুলো খুব প্যাঁচানো মনে হচ্ছে। কিছু না কিছু একটা হয়েছে যার জন্য আপু এভাবে কথা বলল, অথবা আপু কিছু না কিছু একটা নিয়ে অনেক ঘাটাঘাটি করে কিছু না কিছু পেয়েছে, তাই আপু এভাবে কথা বলল। দেখা যাক কালকে কি হয়, কি এমন ধামাকা ঘটে। চারিদিকে কেমন যেন গোলক ধাঁধা লাগছে সবকিছু আমার কাছে। কেমন যেন একটা গোলক ধাঁধার মধ্যে মনে হয় আমার জীবনটা পড়ে গেছে। আপুর কথায় গোলক ধাঁধা, সুমন ভাইয়ের কথায় গোলক ধাঁধা, এই বাড়িতে ও গোলক ধাঁধা। আমার জীবনটাই যেন গোলক ধাঁধা হয়ে যাচ্ছে দিন দিন। নীলিমা আমার জীবনে আসার পর থেকেই আমার জীবনটা এলোমেলো হয়ে যাচ্ছে। ও আমার জীবনের একটা কাল। ওকে আমার জীবন থেকে সরাতেই হবে, তা না হলে আমার জীবন আরও বেশি এলোমেল হয়ে যাবে। আমার জীবনটা এমন এলোমেলো হতো না, আর নীলিমা ও আমার জীবনে আসতো না, যদি না ওই বেঈমানটা আমার সাথে বেঈমানি না করত। অনেক বিশ্বাস করেছিলাম ওকে, আমি অনেক ভালোবেসেছিলাম। এক বুক ভালোবাসা দেবার পরেও আমাকে ঠকিয়ে আমার মন ভেঙেচুরে চুরমার করে আমাকে ভালোবাসার মিথ্যা স্বপ্ন দেখিয়ে অন্যের হাত ধরে চলে গেল সেই বেঈমানটা। একবার যদি ওকে পেতাম, ওকে আমি জিজ্ঞেস করতাম কি দোষ ছিল আমার, কেন আমাকে এইভাবে কষ্ট দিয়ে আমার অন্তর ভেঙে চুরে চুরমার করে, আমার বিশ্বাস ভেঙে আমাকে এভাবে একা করে অন্যের হাত ধরে চলে গেল। আরে বেঈমান, তোর যদি এতই টাকা পয়সার দরকার ছিল তুই আমাকে বলতি, আমি যেখান থেকে যেভাবে পারতাম তোর পায়ের কাছে টাকা এনে রাখতাম।
কেন আমাকে ছেড়ে চলে গেলি এইভাবে আমাকে অথই সাগরে ভাসিয়ে দিয়ে? আজ তোর জন্য আমার জীবনটা এলোমেলো। আজ তোর জন্য নীলিমাকে আমার সহ্য করে যেতে হচ্ছে। নীলিমার মতো মেয়ে আমার জীবনে ডিজার্ভ করে না। তারপরও তোর জন্য নীলিমার মতো একটা মেয়েকে আমার সহ্য করতে হচ্ছে। তুই কোনোদিন শান্তিতে থাকতে পারবি না, কোনোদিন তুই সুখী হতে পারবি না, তুই যেখানেই থাকিস না কেন। এই ভাবতে ভাবতে আদিলের চোখ দুটো ভিজে এলো। সঙ্গে সঙ্গে চোখ দুটো মুছে ভাবল, না কোন বেইমানের জন্য আমি কষ্ট পাবো না, আমি নিজের জীবনটাকে নিজের মতো করে গুছিয়ে নেব। আর নীলিমাকেও আমার জীবনে আমি রাখব না। ওকে যত দ্রুত সম্ভব আমার জীবন থেকে আমি সরিয়ে দেবই। আদিলের কিছু ভালো লাগছে না, তাই ভাবল ছাদ থেকে একটু ঘুরে আসি, হয়তোবা ভালো লাগতে পারে। তাই আদিল ঘর থেকে বেরিয়ে ছাদে চলে গেল। ছাদে এসে পকেট থেকে একটা সিগারেট বের করে সিগারেটটা ধরালো। আকাশের দিকে ধোঁয়া ছেড়ে ছেড়ে মনে মনে বলল, এই ধোঁয়াগুলোর মতো যদি মনের সমস্ত ব্যথা না পাওয়ার কষ্টগুলো এভাবে উড়িয়ে দিতে পারতাম, তাহলে বোধহয় নিজের জীবনটা সঠিকভাবে আবার সাজাতে পারতাম। এই ভাবতে ভাবতে সিগারেট টানছিল আদিল। হঠাৎ আদিলের ফোনটা বেজে উঠল। ফোনটা বের করে দেখল বাসা থেকে মা ফোন দিয়েছে। এখন ইচ্ছে করছিল না কারো সাথে কথা বলতে, তাই ফোনটা ধরল না, ফোনটা বেজে বেজে কেটে গেল। কিছুক্ষণ পর আবার আদিলের ফোন বেজে উঠল, দেখল তার মা আবার ফোন দিয়েছে। আদলের ইচ্ছা করছিল না ফোনটা ধরতে, তারপর অনিচ্ছা সত্ত্বেও ফোনটা ধরল। ফোনটা ধরতেই আদিলের মা কান্না করে উঠল। আদিল চমকে গিয়ে বলল, মা তোমার কি হয়েছে, তুমি কাঁদছ কেন? আদিলের মা কেঁদেই যাচ্ছে, কথা বলতে পারছে না। আদিল এবার ভয় পেয়ে গেল, বলল, মা কি হয়েছে বলো, আমার খুব টেনশন হচ্ছে, তুমি কাঁদছ কেন, বাবা ঠিক আছে? আদিলের মা বলে উঠল, মায়া বাবা আমার মায়াই, বলে আবার কাঁদতে লাগল। আদিল ভয় পেয়ে ভাবল, মায়া আপুর আবার কি হয়েছে? আপু কি তাহলে আবার অসুস্থ হয়ে গেল? আদিল তার মাকে জিজ্ঞেস করল, কি হয়েছে আপুর, আপু কি আবার অসুস্থ হয়ে গেছে? আদিলের মা কেঁদে কেঁদে বলল, বাবারে মায়া আমাদের বাসায় আসার সময় অ্যাক্সিডেন্ট করেছে, ও হসপিটালে আছে, তাড়াতাড়ি আয়। কথাটা শোনা মাত্রই আমি অস্থির হয়ে গেলাম। আমি বললাম, মা তুমি কেঁদো না, আমি এক্ষুনি আসছি। হাসপাতালের ঠিকানাটা মায়ের কাছ থেকে নিয়ে নিচে নেমে রুমে চলে গেলাম। রুমে যেতেই নীলিমা আমাকে দেখে বলল, আমি রেডি, আমি ব্যাগ ও গুছিয়ে ফেলেছি, তাড়াতাড়ি বেরিয়ে যাই চলুন। নীলিমার কথা শুনে আমি তাজ্জব বনে গেলাম। আমি যে বের হব সেটা নীলিমা কি করে জানল? আর আমি না বলতেও ব্যাগ ও গুছিয়ে ফেলেছে। আমি কথাটা জিজ্ঞেস করতেই যাব, তখনই নীলিমা আমাকে বলল, আসলে আপনাকে রুমে না পেয়ে খুঁজতে খুঁজতে ছাদে চলে গিয়েছিলাম। তখন পিছন থেকে শুনলাম আপনি কারো সাথে ফোনে কথা বলছেন। পরে বুঝতে পারলাম আপনি মায়ের সাথে কথা বলছেন। তারপর আমি সব বুঝতে পেরে রুমে এসে রেডি হয়ে ব্যাগ গুছিয়ে নিলাম। অনেক বেশি বাড়াবাড়ি করছেন আপনি, আমার ধৈর্যর বাঁধ ভাঙবেন না বললাম। আপনাকে নেবার প্রয়োজন মনে করছি না আমি ওকে। নীলিমা শান্ত গলায় বলল, প্লিজ আপনি শান্ত হন, এখন মাথা গরম করার সময় না। পরে না হয় এ বিষয়ে আপনি আমাকে যা ইচ্ছা তাই বলবেন, সমস্যা নেই। এখন আর দেরি না করে চলেন হসপিটালে যাই, মায়া আপুর কি অবস্থা আগে সেটা গিয়ে দেখি। আমি একরকমের আশ্চর্য হয়ে বললাম, বাহ, তাহলে আপনি এটাও জানেন যে মায়া আপু অ্যাক্সিডেন্ট করেছে? আমি তো পিছন দিকে আপনার সব কথা শুনেই বুঝতে পারলাম যে মায়া আপু অ্যাক্সিডেন্ট করেছে। আমার এক মুহূর্তের জন্য ইচ্ছা করছিল না নীলিমাকে আমার সাথে নিয়ে যাই, কিন্তু অনেক অনুরোধে না নিয়ে পারলাম না। মনে মনে ভেবেছিলাম, এই সুযোগে আমি নীলিমাকে এখানেই রেখে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু সেটা আর হলো না। নীলিমা আমাকে ডাক দিল, ওর কথায় আমি ভাবনা থেকে বের হলাম। আমি রেডি হয়ে নিলাম। তারপর আমরা রুম থেকে বেরিয়ে গেলাম। নীলিমার মা আমাদের দেখে বললেন, কিরে তোরা কোথায় যাচ্ছিস? আমি কিছু বলতেই যাব, তখনই নীলিমা বলে উঠল, আসলে মা ওই বাড়ি থেকে আমার শাশুড়ি মা ফোন দিয়েছিলেন। আসলে মা আমাদেরকে খুব মিস করছেন, তাই ভাবলাম আজকেই চলে যাই। তা ঠিক আছে, কিন্তু দুপুরের খাবারটা খেয়ে যা। না না মা, ওখানে যেয়ে খাবো, মা হয়তো অপেক্ষা করে থাকবে। আবার তো আসবই। বাবার সাথে দেখা হলো না, বাবাকে বলো। নীলিমা ওর মায়ের সাথে কথাবার্তা শেষ করে, আমি আর নীলিমা ওর মায়ের কাছ থেকে বিদায় নিয়ে
আমরা রওনা দিলাম। আমি যেতে যেতে নীলিমাকে জিজ্ঞাসা করলাম, আপনি আপনার মায়ের কাছ থেকে সত্যি কথা এড়িয়ে গেলেন কেন? সত্যিটা বললেন না কেন? আসলে সবাই খুব টেনশন করবে তাই। আমি আর কিছুই বললাম না। কিছুক্ষণ পর হাসপাতালে পৌঁছে গেলাম। আমাদেরকে দেখেই মা কান্নায় ভেঙে পড়ল। নীলিমা মা নিয়ে একটা চেয়ারে বসালো। আমি জিজ্ঞেস করলাম, মা আপুর এখন কি অবস্থা? কি করে অ্যাক্সিডেন্ট হলো? আমরা কিছুই জানি না রে বাবা। কতগুলো লোক বলে নীলিমাকে ধরাধরি করে এই হসপিটালে নিয়ে এসেছে। তোর বাবার এক বন্ধু এই হসপিটালে চাকরি করে, উনি মায়াকে দেখে তোর বাবাকে ফোন দেয়। বাবাকে আশেপাশে না দেখে মাকে জিজ্ঞেস করলাম, মা বাবা কোথায়? তোর বাবা ডাহের সাথে কথা বলছে। কিছুক্ষণ পর বাবা আসলো। আমি জিজ্ঞেস করলাম, বাবা আপু এখন কেমন আছে? একটু ভালো, কিন্তু ডাহ বলেছে ওকে ঠিকঠাক মতো টেক কেয়ার করতে পারলে ও দ্রুত সুস্থ হয়ে যাবে। তাই ভাবছি ওকে হাসপাতালেই রাখব কিছুদিন। তখনই নীলিমা বলে উঠল, কেন বাবা আপুকে হাসপাতালে কেন রাখবেন? এছাড়া যে আর কোন উপায় নেই মা। ওকে দেখাশোনা করার জন্য তো লোক লাগবে। তোমার শাশুড়ি তো সেইভাবে পারবে না। আর সুমন ও অফিসের কাজে দূরে গেছে, ফিরতে কিছু দিন সময় লাগবে। সুমন আসতে চেয়েছিল, আমি নিষেধ করেছি, বলেছি আমরা তো এখানে আছি, তুমি কাজ শেষ করে আসো। বলেছি আমরা তো সবাই আছি, তুমি কাজ শেষ করে আসো। তাই এখন তো ওকে দেখাশোনা করার মতো তো কেউ নেই। নীলিমা বলে উঠল, আপুকে হাসপাতালে রাখার দরকার নেই বাবা। নীলিমার কথা শুনে আমার রাগ হচ্ছে। এত কেন কথা বলা লাগে এই মেয়েটার? আমি রেগে বললাম, আচ্ছা আপনার এত কথা কেন বলা লাগছে বুঝতে পারছি না। দেখতে পাচ্ছেন আমাদের মন মানসিকতা ভালো নেই, আপুর এই অবস্থা, আপনি একটু চুপ থাকতে পারছেন না? আর যদি চুপ থাকতে না পারেন প্লিজ হসপিটাল থেকে এখনই বের হয়ে যান। বাবা আমাকে থামিয়ে দিয়ে বলল, আহা আদিল তুমি এভাবে কথা বলছো কেন? নীলিমার সাথে ও তো খারাপ কিছু বলছে না, ওর কথাটা সম্পূর্ণ শেষ করতে দাও। আমি আর কিছু বললাম না, কিন্তু প্রচণ্ড রাগ হচ্ছিল নীলিমার উপরে। প্রত্যেকটা জায়গায় আমি নীলিমার জন্য অপদস্থ আর অপমানিত হচ্ছি। আর তো কয়টা দিন আপু সুস্থ হয়ে যাক, ওকে পরে আমি দেখে নেব। নীলিমা আবার বলতে শুরু করল, আসলে বলছিলাম বাবা আপুকে হসপিটালে রাখার দরকার নেই, কারণ হসপিটালে তো আর সারাক্ষণ আপুকে পর্যবেক্ষণ করতে পারবে না। ওরা জাস্ট ওদের ডিউটি পালন করবে। আর ডাক্তার একটু এসে মাঝে মধ্যে চেক আপ করে যাবে, কিন্তু বাসার লোকের মতো তোর সেভাবে দেখভাল করতে পারবে না। বাবা ওর কথা সাই দিয়ে বলল, হ্যাঁ নীলিমা তুমি কথাটা ঠিকই বলেছ, কিন্তু কি করব, এছাড়া যে কোন উপায় নেই। পরক্ষণে নীলিমা বলে উঠল, বাবা আমি বলছিলাম কি আপুকে বাসায় নিয়ে চলেন। নীলিমাকে আমি থামিয়ে দিয়ে বললাম, বাসায় নিয়ে চলেন মানে বাসায় আপুকে দেখাশোনা করবে কে? আপনি শুনতে পেলেন না যে মার শরীরের অতটা ভালো না, আপুকে দেখাশোনা করতে পারবে না? তাহলে আপুকে দেখাশোনা করবে কে? কেন, আমি তো আছি, আমি করব। কথাটা শুনে আমি অবাক হয়ে গেলাম। বলে কি এই মেয়ে বলে কি আপুকে এই মেয়ে দেখাশোনা করবে? মানে যাকে আমার পছন্দ না তার হাতে আমি আমার আদরের আপুকে তুলে দেব, সে ভাবছে কি করে? আমি ওকে থামিয়ে দিয়ে বললাম, আর একটা কথাও আপনি বলবেন না, আপনি চুপচাপ করে দাঁড়িয়ে থাকুন এখানে, বাবা যে সিদ্ধান্ত নেবে সেটাই কার্যকর হবে। আপনি আর একটা কথাও বাড়াবেন না। আমার কথা শুনে নীলিমা চুপ করে গেল, আর কোন কথা বলল না। পরক্ষণেই বাবা ওর কথা সাই দিয়ে বলে উঠলেন, আদিল তুমি থামো, নীলিমা ঠিকই বলেছে, হসপিটালে থেকে বাসায় মায়ের দেখাশোনা আরও অনেক ভালো হবে। আর নীলিমা যখন বলেছে ও দেখাশোনা করবে, তাহলে আমি সম্পূর্ণ নিশ্চিন্ত, কারণ আমি জানি নীলিমা খুব দায়িত্বশীল একটা মেয়ে। বাবার কথা শুনে আমার রাগ হচ্ছিল। ইচ্ছে করছিল হসপিটাল থেকে এখনই বের হয়ে যাই। প্রতিটা জায়গায় নীলিমাকে বাবা আমার থেকেও বেশি প্রাধান্য দেয়। এসব আমি আর মেনে নিতে পারছি না। আমার থেকে নীলিমা এই পরিবারে বেশি প্রাধান্য পাচ্ছে সবার কাছে। বাবাকে আমি কিছু বলতে যাব, তখনই বাবা আমাকে থামিয়ে দিয়ে বলল, আদিল এই বিষয়ে আমি আর কোন কথা শুনতে চাই না। তুমি অবশ্যই তোমার বোনের ভালো চাও, যদি বোনের ভালো চেয়ে থাকো তাহলে ওকে হসপিটালে না রেখে বাসায় নিয়ে চলো, কারণ পরিবারের মানুষ যতটা আন্তরিকভাবে ওর দেখাশোনা করবে
হসপিটালের লোক এত আন্তরিকভাবে দেখাশোনা করবে না, প্রয়োজনে ডাককে আমি বলবো 2-1 দিন পরপর যে নীলিমাকে চেক আপ করে আসতে। এই বিষয়ে তুমি আর কোন কথা বলবে না, চুপচাপ দাঁড়িয়ে থাকো। আমি আর বাবার মুখের উপর কিছুই বলতে পারলাম না, মনের রাগটাকে মনের ভিতরেই পুষিয়ে রাখলাম। আর মনে মনে ভাবতে লাগলাম, আপুকে শুধু সুস্থ হতে দিন, আপনার শেষ দিন হবে এই বাড়িতে সেই দিন। আমাদের সাথে কথা বলে বাবা চলে গেল ডাক্তারের কাছে আপুর রিলিজ স্লিপ আনার জন্য। আমি নীলিমার দিকে রাগী চোখে তাকিয়ে বললাম, আপনি কি মনে করেছেন আমার আপুকে সেবা শুশ্রূষা করে আমার মন জয় করবেন, আমার মনের ভেতরে ঢুকবেন? অসম্ভব, এটা কোনোদিনও হবে না। এই আদিল যেটা পছন্দ করে না সেটা কোনোদিনও তার মনের ভিতর ঢুকতে পারে না। এটা মাথায় ঢুকিয়ে নিন। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনি যতই চেষ্টা করেন না কেন আমাকে পাবার কোনোদিনও সফল হতে পারবেন না। কথাটা মনে রাখবেন। এই কথাটা বলেই আমি চলে যেতে নিচ্ছিলাম, নীলিমা আমাকে ডাকতে ডাকতে আমার পিছনে পিছনে আসলো। বিরক্ত হয়ে পিছন ঘুরে তাকালাম, তাকিয়ে দেখলাম নীলিমা স্লিপ খেয়ে পড়ে যাচ্ছিল। আমি সাথে সাথে নীলিমার হাতটা ধরে ফেললাম, ও আমার হাতের উপর কিছুটা হেলে পড়ল। নীলিমার হাতটা ধরতেই অন্যরকম একটা অনুভূতি আমার মধ্যে কাজ করল। মনে হলো যেন এই হাতটা আমি বহুবার ধরেছি, এই হাতটা যেন আমার খুব পরিচিত। তারপর নীলিমার দিকে তাকিয়ে খেয়াল করলাম পড়ে যাওয়ার জন্য ওর মুখে ঘোমটাটা হালকা একটু উপরে উঠে গেছে। তাই নীলিমার ঠোঁটটা হালকা দেখতে পাচ্ছিলাম, ঠোঁটের নিচের তিলটাও দেখতে পারছিলাম। এই ঠোঁটটা দেখে মনে হলো আমার অনেক পরিচিত, আর ঠোঁটের নিচের তিলটাও দেখে মনে হচ্ছে এই ঠোঁট, এই তিল যেন আমার বহু চেনা, কারো একজনের সাথে খুব মিলে যাচ্ছে। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে ভাবলাম, না না, আমি এসব কি ভাবছি, এটা কোনোদিনও সম্ভব না। আমি নীলিমার হাতটা ছেড়ে দিলাম। নীলিমা আমার হাত থেকে উঠে স্বাভাবিক হয়ে দাঁড়াল। নীলিমা ঘোমটাটা একটু সামনে টেনে দিল, আমি নীলিমার দিকেই তাকিয়ে আছি। মনে মনে ভাবছিলাম, না না, এটা সম্ভব না, এটা হয়তো বা আমার মনের ভুল। নীলিমাট আমাকে ডাক দিল, নীলিমার ডাকে আমার ঘোর ভাঙল। নীলিমা বলল, দেখুন প্লিজ, আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি যেটা করেছি আপুর ভালোর জন্যই করছি, আপনি অবশ্যই একদিন না একদিন ঠিকই বুঝতে পারবেন, আর এই আপনার ভুল অবশ্যই ভাঙবে। এই বলে নীলাম ওখান থেকে চলে গেল। নীলিমা চলে যেতেই আমি ওখানে একটা চেয়ারের ওপরে বসে পড়লাম। নীলিমার হাত ধরে, নীলিমার ঠোঁটটা দেখে, ঠোঁটের নিচে তিলটা দেখে আজ আদিলের খুব কষ্ট হচ্ছে, বুকের বাম পাশে চিনচিন করে ব্যথা হচ্ছে। আজ অতীতটা খুব বেশি আদিলকে কষ্ট দিচ্ছে। মুহূর্তের মধ্যেই আদিল যেন অতীতে হারিয়ে গেল। ফ্ল্যাশব্যাক। আদিল তখন অনার্সের শেষ বর্ষের ছাত্র। আদিল ভার্সিটিতে বা অন্য কোন মেয়ের সাথে তেমন কথা বলত না, এই নিয়ে আদিলের বন্ধুরা আদিলকে নিয়ে অনেক হাসাহাসি করত। কিন্তু আদিল সেগুলোতে পাত্তা দিত না। আদিল খুব ভালো স্টুডেন্ট ছিল, সব সময় লেখাপড়া নিয়েই ব্যস্ত থাকত। আদিলের বন্ধুরা বলতো আদিল একটা দুইটা প্রেম টেম কর্তা, না হলে তা, না হলে তো বিয়ের পরে বউয়ের সাথে প্রেম করতেই পারবি না, এই বলে ওরা হাসাহাসি করত। কিন্তু আদিল ওদের সেই সব কথার কোন গুরুত্বই দিত না। আদিল বাসায় একদিন তার পড়ার টেবিলে বসে বসে পড়ছিল। হঠাৎ তার ফোনে একটা নোটিফিকেশন আসলো। দেখল ফেসবুকের নোটিফিকেশন, তাই ফেসবুকে ঢুকল, দেখল প্রিয়সী জাহান নামের একটা মেয়ে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। ও কোনো মেয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট তেমন অ্যাকসেপ্ট করে না, তাই এই রিকোয়েস্টটাও অ্যাকসেপ্ট করল না। তাই আবার পড়ায় মনোযোগ দিল। হঠাৎ তার ফোনের মেসেঞ্জারে একটা মেসেজ আসলো। দেখল ওর বন্ধু রাহাত ওকে এসএমএস করেছে। রাহাতের সাথে কিছুক্ষণ এসএমএসে কথাবার্তা বলে ফোনটা যখনই রাখতে যাবে তখন দেখল মেসেজ রিকোয়েস্টে একটা মেসেজ। ও মেসেজ রিকোয়েস্টে গিয়ে দেখল প্রিয়সী জাহান নামের সেই মেয়েটাই ওকে মেসেজ রিকোয়েস্ট পাঠিয়েছে। ওর কোন মেয়েদের সাথে তেমন কোন কথা বলে না, তাই মেয়েটার মেসেজের কোন রিপ্লাই দিল না। ফোনটা হাত থেকে রেখে ওয়াশরুমে গেল। এসে দেখল স্ক্রিনের লাইট জ্বলছে, আর দেখল ফোনে 3টা মিস কল উঠে আছে। ভাবল কে ফোন দিল, আননোন নাম্বার। এই ভাবতে ভাবতেই ওই নাম্বার থেকে আবার ফোন আসলো। ফোনটা রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে একটা মেয়ে সালাম দিল। সালাম দিয়ে বলল, আমি প্রিয়সী জাহান। মেয়েটার কণ্ঠটা খুব মিষ্টি। আমি সালামের উত্তর নিয়ে বললাম, জি বলুন। মেয়েটা আমাকে বলল, আপনাকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম,
মেসেজ রিকোয়েস্ট পাঠালাম, আপনি তো কোনোটাই অ্যাকসেপ্ট করলেন না। আমি একটু অবাক হয়ে বললাম, তা না হয় বুঝলাম, কিন্তু আপনি আমার নাম্বারটা কোথায় পেলেন? মেয়েটা একটু হেসে বলল, জানতে পারবেন, সবই আস্তে আস্তে জানতে পারবেন। আগে আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা আর মেসেজটা অ্যাকসেপ্ট করুন। আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম, আমি কেন আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট আর মেসেজ অ্যাকসেপ্ট করব? আমি তো আপনাকে চিনি না, আর মনে হয় না যে আপনি ও আমাকে চেনেন, তাহলে কেনই বা আমি আপনার মেসেজ আর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব? মেয়েটা একটু হেসে শান্ত গলায় বলল, না চিনলে বুঝি মেসেজ আর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা যায় না? আমরা তো ভালো বন্ধু হতে পারি। মনে করুন আমি একজন আপনার ভালো বন্ধু। মেয়েটা খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে, আর ওর গলার কণ্ঠটাও সত্যি খুব মিষ্টি। তাই ওর ফ্রেন্ড রিকোয়েস্ট আর মেসেজ অ্যাকসেপ্ট না করে পারলাম না। প্রিয়সী আমাকে প্রতিদিন এসএমএস দিত আর আমার খোঁজ খবর নিত। এভাবেই মোটামুটি কয়েকদিন কথা বলতে বলতে মেয়েটার সাথে আমার একটা ভালো বন্ধুত্ব গড়ে উঠল। প্রিয়সীর কোন ছবি দেয়া ছিল না প্রোফাইলে। আমি একদিন প্রিয়সীকে বললাম, আচ্ছা, আপনি আর আমি তো এখন মোটামুটি কিছুটা পরিচিত, আমাদের মধ্যে ভালো একটা বন্ধুত্বও গড়ে উঠেছে। আপনি তো আমাকে দেখেছেন আমার প্রোফাইল পিকে, কিন্তু আপনাকে তো আমি এখনো পর্যন্ত দেখলাম না, তো বন্ধু হিসেবে কি আমি আপনাকে দেখতে পারি? অবশ্যই দেখতে পারেন, কেন দেখতে পারবেন না? ছবি দেখে কি করবেন? আপনি আর আমি সামনাসামনি দেখা করব। মেয়েটার সাথে সামনাসামনি দেখা করার কথা শুনে একটু ইতস্তত বোধ করলাম, কারণ এর আগে কোন মেয়ের সাথে আমি এভাবে দেখা করিনি। আমি কোন কিছু বলছি না দেখে প্রিয়সী আমাকে জিজ্ঞেস করল, কি হলো, আপনি কিছু বলছেন না যে? আপনি কি দেখা করতে চান না? ঠিক আছে, আপনি না চাইলে আমি আপনাকে জোর করব না। আমি প্রিয়সীকে বললাম, না না, আসলে তা না, আসলে আমি তো কোন মেয়ের সাথে কখনো এইভাবে দেখা করিনি, তার জন্য আর কি একটু ইতস্তত বোধ লাগছিল। এত ইতস্তত বোধ করছেন কেন? আমরা এখন তো দুজন ভালো বন্ধু, আর বন্ধুর সঙ্গে দেখা করতেই পারি। ঠিক আছে, দেখা করব। কালকে কখন, কয়টায় বলুন? প্রিয়সী আমাকে একটা পার্কের কথা বলল। আমি পার্কের কথাটা শুনে মনে মনে বললাম, সর্বনাশ, এই পার্কটা তো আমাদের ক্যাম্পাস থেকে মোটামুটি কাছে। যদি আমার বন্ধুরা কোনোভাবে বুঝতে পারে আমি কোন মেয়ের সঙ্গে দেখা করতে এসেছি, তাহলে আমার আর রক্ষা নেই। আমাকে নিয়ে ট্রল করতে করতে আমাকে বিরক্ত বানিয়ে ফেলবে। প্রিয়সী আমাকে বলল, কি হলো, আসবেন তো? আচ্ছা, ওই পার্ক ছাড়া কি অন্য কোথাও দেখা করা যায় না? কেন, ওখানে কি কোন সমস্যা? আমি প্রিয়সীকে কিছুই বুঝতে দিলাম না। না না, কোন সমস্যা নাই। আচ্ছা, সমস্যা নেই, ওখানেই দেখা করব। আচ্ছা, আপনাকে আমি চিনব কি করে? আপনি না হয় আমাকে চিনতে পারবেন, কিন্তু আপনাকে আমি কি করে চিনব? প্রিয়সী বলল, সমস্যা নেই, আমি আপনাকে খুঁজে বের করব। ওর সাথে কথাবার্তা শেষ করে ফোনটা রেখে দিলাম। একটু পরেই মা খাবার জন্য ডাকল, তাই ডাইনিংয়ে খাবার খেতে চলে গেলাম। খাবার খেয়ে নিজের রুমে আসলাম। রুমে বসে বসে ভাবতে লাগলাম, আমি এমন হয়ে গেলাম কেন? আমি কোনো মেয়ের সাথে কথা বলতাম না, সেই আমার এখন প্রিয়সীর সাথে কথা না বললে আর এসএমএস না করলে আমার 1 মিনিটও ভালো লাগে না। যেই আমি কোন মেয়ের দিকে তাকাতাম না, সেই আমার এখন প্রিয়সীকে ছাড়া কোনো কিছুই ভালো লাগে না। কেমন যেন হয়ে গেলাম আমি। এমন কেন হচ্ছে আমার মনের মধ্যে প্রিয়সীর জন্য? তবে কি এটাই? আদিল প্রিয়সীর জন্য যেন মনের ভিতরে যেন অন্যরকম একটা টান, মায়া আর অনুভূতি অনুভব করল। চোখ বন্ধ করলেই যেন প্রিয়সীকে অনুভব করতে পারে সে। আদিল মনে মনে ভাবছে, আগামী কালকে প্রিয়সীর সাথে দেখা হবে। জানি না প্রিয়সী দেখতে কেমন, তবে আমার মনের মধ্যে প্রিয়সীর তার জন্য একটা জায়গা তৈরি করতে সক্ষম হয়েছে। কথাগুলো আপন মনে ভাবছিল আর মিটিমিটি হাসছিল আদিল। হঠাৎ করে ফোনটা বেজে উঠল। বিরক্তি নিয়ে ভাবলাম, আমার এত সুন্দর ভাবনার ছেদ ঘটিয়ে কে ফোন দিল? তাই বিরক্তি নিয়ে ফোনটা হাতে নিয়ে দেখলাম প্রিয়সী ফোন দিয়েছে। খুশিতে মনটা নিচে উঠল। তাড়াতাড়ি ফোনটা রিসিভ করলাম। রিসিভ করেই নিজের অজান্তেই প্রিয়সীকে বলে ফেললাম, আপনার ফোনের অপেক্ষাতেই ছিলাম। প্রিয়সী একটু হেসে বলল, তাই নাকি? তাহলে তো মনে হয় আপনি আমার কথা ভাবেন। প্রিয়সীর কথায় আমার হুঁশ ফিরল। ছি ছি, নিজের অজান্তে কি বলে ফেললাম। আমি কথা কাটিয়ে নিয়ে বললাম, আরে না না, এমন কিছু না, বাদ দিন। প্রিয়সী আর এই বিষয়ে কিছু বলল না।
পরে প্রিয়সী আমাকে বলল, আচ্ছা আপনাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলুন। আচ্ছা আপনার কি রং পছন্দ? আমার লাল রং খুব পছন্দ। প্রিয়সী বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে ঘুমান, এখন কাল দেখা হবে। এই বলে ও ফোনটা রেখে দিল। ও ফোনটা রেখে দিতেই আমার মনটা খারাপ হয়ে গেল। আরও তো কিছুক্ষণ কথা বলতে পারত, ফোনটা কেন যে এত তাড়াতাড়ি রেখে দিল। এর মধ্যে মা ডাকল রাতের খাবার খাওয়ার জন্য। তাই খাবার খাওয়ার জন্য ডাইনিংয়ে চলে গেলাম। খাবার টেবিলে বাবা আমাকে বলল, আদিল কালকে তো তোমার ভার্সিটি বন্ধ। হ্যাঁ বাবা। ঠিক আছে শোনো, আগামী কালকে কোথাও যেও না। আগামী কালকে তোমার বোনকে দেখতে আসবে। বাবার কথা শুনে আমি একটু চিন্তায় পড়ে গেলাম। বাবা আমার দিকে তাকিয়ে বলল, তুমি কি কিছু ভাবছ? না মানে আসলে বাবা, আগামী কালকে আমার এক বন্ধুর সাথে দেখা করার কথা ছিল। অনেক দিন ওর সাথে দেখা হয় না তোর। বাবা বলল, না আগামীকালকে তুমি কোথাও যাবে না, বাসায় থাকবে, বাসায় অনেক কাজকর্ম আছে, আমাদেরকে হেল্প করবে। বন্ধুর সাথে অন্য একদিন দেখা করো। বাবার কথা শুনেই মনটা খারাপ হয়ে গেল। পরে আমি বাবাকে রিকোয়েস্ট করে বললাম, বাবা আমার অনেক দিনের পুরানো বন্ধু, প্লিজ বাবা আমি দেখা করেই তাড়াতাড়ি চলে আসব। বাবা কিছুতেই রাজি হচ্ছিল না। বাবা আমাকে রেগে গিয়ে বলল, আমি তোমার থেকে আর কোন কথা শুনতে চাই না এই বিষয়ে। এই বলে খাবার শেষ করে বাবা রুমে চলে গেলেন। পরে আপুকে ধরলাম, কারণ আমি জানি আপু যদি কোন বিষয়ে বাবাকে রিকোয়েস্ট করে বাবা কোনোদিন সে রিকোয়েস্ট ফেলতে পারব না। আপু বলল, ঠিক আছে আমি চেষ্টা করে দেখব, কিন্তু বাবা রাজি হবে কিনা আমি তোকে শিওর বলতে পারছি না। এই বলে আপু বাবার রুমে চলে গেল। আমি ডাইনিং টেবিলে মন খারাপ করে বসে আছি, বাবা যদি রাজি না হয় তাহলে প্রিয়সীর সাথে দেখা করা হবে না। একটু পরে আপু আসলো, আপুকে দেখে আমি জিজ্ঞেস করলাম, কিরে আপু, বাবাকে রাজি হয়েছে? অনেক কষ্টে বাবাকে রাজি করিয়েছে। বাবা রাজি হয়েছে শুনে মনটা খুশিতে নেচে উঠল। আপু বলল, বাবাকে আমি অনেক কষ্টে রাজি করিয়েছি, খুব দ্রুত বাসায় চলে আসবি। আমি আপুকে আপুর দুগাল একটু আস্তে টেনে দিয়ে বললাম, থ্যাংক ইউ রে আপু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ আপু। খুশি মনে নিজের ঘরে চলে গেলাম। রুমে এসে ভাবলাম, বাবা তো রাজি হয়েছে, যাক আর কোন চিন্তা নেই। আগামীকালকে প্রিয়সীর সঙ্গে দেখা হচ্ছে তাহলে। পরে ভাবলাম বইটা নিয়ে একটু পড়তে বসি, কিন্তু না পড়ায় কিছুতেই মন বসাতে পারলাম না। বারবার শুধু প্রিয়সীর কথাই মনে হতে লাগল। জানি না কি জাদু করেছে মেয়েটা আমাকে। ওকে ছাড়া যেন আমার কিছুই ভালোই লাগে না। পড়ায় মন বসছে না, তাই ভাবলাম বারান্দায় যাই। তাই বারান্দায় চলে গেলাম। কিছুক্ষণ বারান্দায় পায়চারি করলাম। না, কিছুই ভালো লাগছে না। কখন যে সকাল হবে, কখন যে প্রিয়সীকে দেখব। আরও কিছুক্ষণ বারান্দা থেকে রুমে চলে রুমে এসে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে এ পাশ ও পাশ করছি, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। আমার চিন্তাভাবনায় এখন একমাত্র শুধু প্রিয়সী আর প্রিয়সী। প্রিয়সীর কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলাম। অনেক ভোরবেলা ফোনের শব্দে ঘুমটা ভেঙে গেল। খুব ঘুম চোখে তাকিয়ে দেখি প্রিয়সী ফোন দিয়েছে। সাথে সাথেই ফোনটা রিসিভ করলাম। প্রিয়সী বলল, কি এখনো ঘুমাচ্ছেন নাকি? আমি ঘুম ঘুম অবস্থায় বললাম, হ্যাঁ সকাল হতে তো এখনো অনেকটা বাকি। ফজরের আজান দিয়েছে, উঠুন, উঠে ফজরের নামাজটা পড়ে নিন। পড়ে পড়ব। প্লিজ নামাজ পড়ে আবার না হয় ঘুমিয়েন। আচ্ছা ঠিক আছে। প্রিয়সী থ্যাংক ইউ বলে ফোনটা রেখে দিল। আমি উঠে ফ্রেশ হয়ে অজু করে ফজরের নামাজটা পড়ে নিলাম। নামাজ পড়ে আবার শুয়ে পড়লাম। হঠাৎ সকালে আপুর ডাকে ঘুম ভাঙল। আপু ডেকে বলল, কিরে তুই না বলে কোন বন্ধুর সঙ্গে দেখা করতে যাবি? হ্যাঁ যাব তো, সকাল হোক, সকাল হতে এখনো অনেক দেরি আছে। আপু আমার কানটা ধরে বলল, সকাল হতে এখনো অনেক দেরি আছে না? দেখ এখন কয়টা বাজে। আমি মোবাইলটা হাতে নিলাম কয়টা বাজে দেখতে। দেখি 9টা বেজে গেছে। সর্বনাশ, প্রিয়সী তো বলেছিল 10টার দিকে পার্কে থাকতে।
প্রথম দিনই যদি এত লেট করি তাহলে তো ও আমাকে লেট লতিফ বলে ডাকবে। তাড়াতাড়ি বিছানা থেকে উঠে ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হয়ে নিলাম। ওয়াশরুম থেকে বের হয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। আপু আমার কাণ্ড দেখছে আর মিটিমিটি আসছে। আমি বের হতে যাব তখনই আপু পিছন থেকে ডাক দিয়ে বলল, নাস্তা করে যা। আপু সময় নেই রে, পরে করব। আপু আমার কাছে এসে আমার হাতটা ধরে ডাইনিং টেবিলের কাছে নিয়ে গেল। বলল, বস আমি খাইয়ে দিচ্ছি। আপুর দিকে তাকিয়ে দেখলাম আপুরা চোখ টলমল করছে। কিরে আপু, তোর চোখে পানি কেন? না না কিছু না, এমনিতেই মনে হয় চোখে কিছু পড়েছে। আমি আপুর চোখের পানির অর্থটা বুঝতে পেরে বললাম, আপু কাঁদিস না, এই পরিবার তোর ছিল, তোর আছে আর সারা জীবন তোরই থাকবে। আপু আমার কথা শুনে চোখের পানিটা মুছে বলল, বাবা খুব তোট পাকা পাকা কথা বলতে শিখেছিস। আরে আপু বড় হয়ে গেছি না এখন। হঠাৎ প্রিয়সী কল দিল আপু সামনে, তাই ফোনটা রিসিভ করতে পারছি না। তাই ওর কলটা দেখেই আমি ফোনটা সাইলেন্ট করে দিলাম। ফোনটা বেজে গেছে, কেটে গেল। কিছুক্ষণ পর আবার কল দিল, আমি ফোনটা আমার সাইলেন্ট করে দিলাম। আপু আমার এই অবস্থা দেখে বলল, কিরে কে ফোন দিচ্ছে? কার ফোন কেটে দিচ্ছিস বারবার? না আপু কেউ না, অফিস কল। আপু আমার দিকে একটু তাকিয়ে বলল, কিরে তোর তো মতি গত ভালো ঠেকেছে না। সত্যি করে বলতো কে ফোন দিয়েছিল? আপু তুমি যে কি বলো না, আমাকে আবার কে ফোন দিবে? আপু আমাকে পা থেকে মাথা পর্যন্ত দেখে বলল, কিরে তোকে তো একদম হিরো হিরো লাগছে। আপু একটু ভ্রুটা কুঁচকে মিটিমিটি হেসে বলল, তা এইরকম সেজেগুজে কোথায় যাচ্ছিস সত্যি করে বলতো? আরে আপু কালকে বললাম না বন্ধুর সঙ্গে দেখা করতে যাব। আপু আমার দিকে তাকিয়ে থেকে বলল, সত্যি বলছিস তো? আপুর সাথে আর কোন কথা না বলে তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। আপু যেভাবে চেপে ধরেছে তাতে কি বলতে কি বলে ফেলব। আপু পিছন থেকে ডাক দিয়ে বলল, সাবধানে যাস আর তাড়াতাড়ি আসিস, তাহলে কিন্তু বাবা খুব রাগ করবে। ঠিক আছে। বাসা থেকে বেরিয়েই প্রিয়সীকে কল ব্যাক করলাম, কিন্তু প্রিয়সী ফোনটা ধরল না। পরে ভাবলাম ও কি তাহলে আমার আগে পৌঁছে গেল পার্কে। তাড়াহুড়া করে একটা রিকশায় উঠলাম। কিছুক্ষণ পরে পার্কে পৌঁছে গেলাম। আশেপাশে তাকিয়ে দেখলাম না কোন মেয়েকে দেখতে পাচ্ছি না। তাহলে প্রিয়সী এখনো এসে পৌঁছায়নি। হাতের ঘড়িটার দিকে তাকিয়ে দেখলাম এখনো 10-12 মিনিট বাকি আছে। যাক, সময়ের আগেই তাহলে চলে আসতে পেরেছি। তাই ভাবলাম পার্কে একটু বসি। এখনো তো কিছুটা সময় বাকি আছে, এর মধ্যেই হয়তো বা প্রিয়সী চলে আসবে। ভাবলাম প্রিয়সীকে আর একটা ফোন দেই, দেখি ও কোথায় আছে। ফোনটা বেজে বেজে কেটে গেল, কিন্তু প্রিয়সী ফোনটা ধরল না। আবার ফোন দিলাম, এবারও ধরল না। আমি ভাবতে লাগলাম তাহলে প্রিয়সী কি ভুলে গেল আজকে দেখা করার কথা। এই ভেবে মনটা খারাপ হয়ে গেল। হঠাৎ পিছন থেকে কেউ একজন আমাকে সালাম দিল, পিছনে ঘুরে দেখি একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটার পরনে লাল একটা শাড়ি, ম্যাচিং হিজাব পরা, ম্যাচিং চুড়ি পরা আর মুখে মাস্ক লাগানো। চোখ দুটো কাজল কালো, অনেক সুন্দর লাগছিল চোখ দুটো দেখতে। আমি সালামের উত্তর নিয়ে জিজ্ঞেস করলাম, আপনাকে তো ঠিক চিনলাম না, আপনি কে? মেয়েটা একটু হাসল, হেসে আমাকে বলল, আমাকে চিনতে পারলেন না? মেয়েটার কণ্ঠটা আমার পরিচিত মনে হলো না। তাই বললাম, সরি আপনাকে চিনতে পারলাম না। মেয়েটা বলল, আপনি কি প্রিয়সী জাহান নামের কাউকে চিনেন? আমি কিছু না বলে চুপ করে রইলাম। কে এই মেয়ে যে প্রিয়সীর খবর নিচ্ছে? পরক্ষণে মেয়েটি একটু হেসে বলল, কি ভয় পেয়ে গেলেন? এইবার মেয়েটার কণ্ঠটা আমার কাছে খুব পরিচিত মনে হল। পরক্ষণে খুশি মনে বলে উঠলাম, আপনি কি প্রিয়সী? মেয়েটা বলল, হ্যাঁ আমি প্রিয়সী, কিন্তু আমাকে তো চিনতেই পারলেন না। না আসলে আপনার গলার কণ্ঠটা বুঝতে পারিনি, আপনার সাথে ফোনে কথা বলেছিলাম তখন একরকম লেগেছিল আর আর হঠাৎ অন্যরকম লাগলো, তাই বুঝতে পারিনি। তাহলে এখন কিভাবে এভাবে বুঝতে পারলেন যে আমি প্রিয়সী? আপনার কণ্ঠটা তখন অন্যরকম শোনা যাচ্ছিল, তাই আমি চিনতে পারিনি, কিন্তু এখন চেনা চেনা লাগলো বলে চিনতে পারলাম যে আপনি প্রিয়সী। আসলে আমি একটু কণ্ঠ চেঞ্জ করে আপনার সাথে কথা বলছিলাম যে আপনি আসলে চিনতে পারেন কিনা, কিন্তু আপনি চিনতে পারলেন না।
না আসলে আপনার কণ্ঠটার সাথে ওই কণ্ঠ মিল ছিল না তো তাই বুঝে উঠতে পারিনি আর আপনি কণ্ঠ চেঞ্জ করে কথা বলতে পারেন। হ্যাঁ একটু আকটু পারি। আমি তখন কল ধরতে না পারার জন্য প্রিয়সীকে সরি বললাম। ইট শ ওকে। আমি ফোন দিয়েছিলাম আপনি বের হয়েছেন কিনা তা জানার জন্যে। আমি বললাম আমি আসলেই আমি দুঃখিত। প্রিয়সী আবার ইট শ ওকে বলল। পরে তো আমি আপনাকে কল ব্যাক করেছিলাম 2 বার আপনি তো ধরলেন না। ব্যাগ থেকে ফোনটা বের করে বলল, ও সরি আসলে ব্যাগে ফোন থাকার কারণে বুঝতে পারিনি। আমি প্রিয়সীর দিকে তাকিয়ে বললাম, আচ্ছা সবই তো বুঝলাম কিন্তু আপনি মাস্ক পরে থাকলে আপনাকে দেখব কি করে? মাস্কটা একটু খুলুন আপনাকে তো দেখতে পাচ্ছি না। প্রিয়সী আস্তে করে মুখের মাস্কটা খুলে ফেলল। আমি হা করে ওর দিকে তাকিয়ে রইলাম। ওর দিক থেকে যেন চোখ সরাতেই পারছি না। এত মায়াবী, এত সুন্দর একটা মেয়ে হয় কিভাবে? যেমন তার মায়াবী কাজল কালো চোখ, তেমন তার মায়াবী মুখ। আর লাল শাড়িতে ওকে অসম্ভব সুন্দর লাগছিল, সাথে লাল চুড়ি, লাল হিজাব, ঠোঁটে হালকা লাল লিপস্টিক। ওর ঠোঁটে ছোট্ট একটা কালো তিল দেখতে পেলাম। আর তিলটার জন্য ওর চেহারাটা আরও অনেক সুন্দর ফুটে উঠেছে। সব মিলিয়ে ওকে যেন একদম পরীর মতো লাগছিল। আমি ওর দিক থেকে চোখ সরাতেই পারছিলাম না। মনে হচ্ছে আমি যেন হয় কোন মানুষ নয় কোন পরী দেখছি। আমার জীবনের দেখা সবচেয়ে সুন্দরী মেয়ে ও। যেমন সুন্দর দেখতে ঠিক তেমন মায়াবী। ওর মুখটা খুব মায়ে ভরা। হঠাৎ প্রিয়সীর ডাকে আমার ঘোর ভাঙল। এই যে মিস্টার কি হলো এরকম চোখ মেরে গেলেন যে? কোথায় হারিয়ে গেলেন? আমি যেন কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি। কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। আমার ইচ্ছে করছিল সারাক্ষণ ওর দিকেই তাকিয়ে থাকি। প্রিয়সী আবার আমাকে ডাক দিল। না না কিছু না আসলে আপনার সাথে প্রথম দেখা হলো তো তাই আর কি। মনে মনে বলতে লাগলাম, আমি কিছু জানি না কিছু বুঝি না এই পরীটাকে আমার জীবনে চাই চাই চাই। এখন থেকে আমার জীবনে আর কিছু চাওয়ার নেই তোমাকে ছাড়া। প্রিয়সী আমাকে আবার ডাক দিল। ওর ডাকে আমি ভাবনা থেকে বের হলাম। চলুন আমরা একটু সামনে যেয়ে বসি। আমি প্রিয়সীর কোথায় সাই দিয়ে প্রিয়সীর সাথে সামনে চলে গেলাম। হাঁটতে হাঁটতে আমরা একটা কফি শপে যেয়ে বসলাম। প্রিয়সী বলল, এখানে আজকে আপনি আমার গেস্ট তাই আপনাকে আমি ট্রিট দেব বলুন কি খাবেন? প্রিয়সীর কোন কথাই যেন আমার কানে গেল না। আমি তো প্রিয়সীর দিক থেকে তো চোখে সরাতেই পারছি না। আমার ইচ্ছে করছে সবকিছু বাদ দিয়ে শুধু ওকেই দেখে যাই সারাদিন আর সারা জীবন। প্রিয়সী আমাকে ডাক দিল। ওর ডাকে আমার হুঁশ ফিরল। কি হলো কিছু বলছেন যে? না আসলে আপনার কথাটা খেয়াল করিনি কি বলছিলেন? বললাম আপনি আমার গেস্ট তাই আপনাকে আমি ট্রিট দিব কি খাবেন বলুন? আরে না না কি বলছেন? না, কোন কথা বলবেন না। আমি যেহেতু বলেছি আপনি আমার গেস্ট আপনাকে আমি ট্রিট দিবই। কারণ আপনাকে আমি তো ইনভাইট করেছিলাম এখানে আসার জন্য। তাই আপনি আমার গেস্ট। আমি কিছু বলতে যাব তখনই প্রিয়সী বলল, প্লিজ আমার এই রিকোয়েস্টটা রাখুন। আমি আর কোন কথা বললাম না। আমি ওর কথায় সাই দিলাম। প্রিয়সী আমাকে জিজ্ঞেস করল, আচ্ছা আপনার কি পছন্দ কোল্ড কফি নাকি হট কফি? আমার কোল্ড কফি বেশি ভালো লাগে হট কফি আমার অত ভালো লাগে না। বাহ আপনার পছন্দের সাথে আমার পছন্দের তো অনেক মিল। যেমন গতকালকে না বললেন আপনার লাল রং পছন্দ আমারও খুব লাল রং পছন্দ। তারপর আবার দেখুন আমার হট কফি পছন্দ না আমার ও হট কফি পছন্দ না। আমার কোল্ড কফি পছন্দ আপনারও কোল্ড কফি পছন্দ। মিলে গেল না দুইজনের পছন্দ। তাই বললাম আর কি। প্রিয়সীর কথায় আমি মনে মনে ভাবলাম, প্রিয়সী তো ঠিকই বলেছে অনেক মিল আছে আমাদের মধ্যে। থাকতেই হবে আদিলের পছন্দ বলে কথা। প্রিয়সী 2টো কোল্ড কফি অর্ডার করল। আরও কিছু অর্ডার করতে চেয়েছিল আমি নিষেধ করেছিলাম বিধায় আর করেনি। আমরা কফি খেতে খেতে কিছুক্ষণ গল্প করলাম। কফি খাওয়া শেষ করে প্রিয়সী বিল পে করল। তারপর আমরা কফি শপ থেকে বের হয়ে গেলাম। কফি শপ থেকে বের হতেই আমার ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখলাম মা ফোন দিয়েছে। ফোনটা ধরতেই মা বলল, কিরে তুই কোথায়? তাড়াতাড়ি আয়, তোর বাবা তোকে খুঁজছে। আমি আর মায়া অনেক কষ্টে তোর বাবাকে ম্যানেজ করেছি।
তোর বাবা কিন্তু এরপর খুব রেগে যাবে, এরপর আমি আর মায়া কিন্তু আর ম্যানেজ করতে পারবো না, যেখানেই থাকিস খুব দ্রুত বাসায় চলে আয়। আমি মাকে ঠিক আছে বলে ফোনটা রেখে দিলাম। মুহূর্তেই আমার মনটা খারাপ হয়ে গেল। প্রিয়সীকে রেখে আমার কিছুতেই যেতে ইচ্ছে করছিল না। আরো কিছুক্ষণ ওর সাথে সময় কাটাতে ইচ্ছে করছিল, কিন্তু কি করব, বাবা যে পরিমাণে রাগী। না গেলে হয়তো বা বকতে বকতে শেষ করে ফেলবে, সাথে আম্মু আর আপুও বকা খাবে। প্রিয়সী আমার দিকে তাকিয়ে বলল, এনিথিং রং? না না, তেমন কিছু না, আসলে আজকে আমার আপুকে দেখতে আসবে তো তার জন্যে আম্মু ফোন দিয়েছিল, তাড়াতাড়ি বাসায় যেতে বলল। বাসায় মনে হয় কিছু কাজ আছে, বাবাকে হাতে হাতে হেল্প করতে হবে। ও সরি, আসলে আপনি আমাকে কথাটা বলতে পারতেন তাহলে হয়তো বা আমরা আগামীকালকে দেখা করতাম। না না, সমস্যা নেই, আর আগামীকালকে তো আবার আমার ভার্সিটি খোলা, হয়তো বা সেভাবে আপনাকে সময় দিতে পারতাম না। আজকে ভার্সিটি বন্ধ, তাই আপনাকে সময় দিতে পারলাম। আর বিড়বিড় করে বলতে লাগলাম, যদি আজকে দেখা না করতাম তাহলে এত সুন্দর মায়াবী মুখটা আমি কি করে দেখতাম। প্রিয়সী আমার কথাগুলো শুনতে পেল না, তাই জিজ্ঞেস করল, আপনি কি কিছু বললেন? না না, কিছু বলিনি। তাহলে চলুন আমরা সামনের দিকে আগাই, সামনের থেকে রিকশা নিয়ে আপনি ও বাসায় চলে যাবেন আর আমিও বাসায় চলে যাব। আচ্ছা চলুন। আমার খুব ইচ্ছে করছিল প্রিয়সীর হাতটা ধরি। হাতটা ধরে ওকে বলি, খুব ভালোবেসে ফেলেছি তোমাকে প্রিয়সী, তুমি কি আমার হবে সারা জীবনের জন্য। কিন্তু সাহসে কুলালো না। পরে ভাবলাম, প্রিয়সীকে আমি আমার মনের কথা তো বলবই, আজ হোক বা কাল। প্রিয়সীকে আমার জীবনে লাগবেই। ওকে ছাড়া আমি আর দ্বিতীয় কোন মেয়েকে আমার জীবনে ভাবতে পারবো না কোনোদিন। তাছাড়া দেখা হওয়া ছাড়াই প্রিয়সীর সাথে কথা বলতে বলতে ও আমার মনের মধ্যে একটা জায়গা করে নিয়েছে। আমি তো মনে মনে ভেবেই রেখেছিলাম, প্রিয়সী দেখতে যেমনই হোক না কেন ওর জায়গা আমার মনের মধ্যে সবসময়ই থাকত। কিন্তু আমার ভাবনার থেকেও কয়েক গুণ বেশি সুন্দর প্রিয়সী। তাই হয়তো বা ওর নাম ওর বাবা মা প্রিয়সী রেখেছে। প্রিয়সীর দিকে তাকিয়ে কথাগুলো ভাবতে লাগলাম, হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলাম, প্রিয়সী হাতটা ধরে ফেলল। ওর হাতের স্পর্শ পেলাম। অন্যরকম একটা অনুভূতি হলো। মনে মনে ভাবতে লাগলাম, যাক, আমার মনের আশাটা একটু হলেও পূর্ণ হল। প্রিয়সী আমার দিকে তাকিয়ে বলল, কি হলো, একটু দেখে শুনে হাঁটবেন তো, এখনই তো পড়ে যাচ্ছিলেন। আমি না ধরলে তো পড়েই যেতেন। আমি স্বাভাবিক হয়ে দাঁড়িয়ে বললাম, আপনার মতো বন্ধু যার পাশে থাকবে সে কখনোই হোঁচট খেয়ে কোথাও পড়বে না, আপনি অবশ্যই তাকে সেভ করবেন, এতটুকু বিশ্বাস আমার হয়ে গেছে আপনার প্রতি। প্রিয়সী আমাকে সুন্দর করে একটা থ্যাঙ্কস দিল। আমি মনে মনে ভাবতে লাগলাম, এই থ্যাঙ্কসে আমার মন ভরবে না। আমার যে তোমাকে চাই, তোমার ভালোবাসা চাই, তোমাকে জীবনসঙ্গী হিসেবে পেতে চাই। কথাগুলো ভাবতে ভাবতেই সামনের দিকে চলে এলাম। প্রিয়সীকে একটা রিকশায় উঠিয়ে দিয়ে রিকশা ভাড়াটা আমি দিলাম। প্রিয়সী অনেক মানা করেছিল, তারপরও আমি জোর করে ভাড়াটা দিয়ে দিলাম। আমিও একটা রিকশা ধরে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি, বাসায় ঢুকে সেই বাবার সামনেই পড়লাম। মনে মনে ভাবতে লাগলাম, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। বাবা একটু রাগ দিয়ে আমাকে বলল, তোমার বোন বলেছিল তুমি তাড়াতাড়ি ফিরে আসবে, এই তোমার তাড়াতাড়ি ফিরে আসার নমুনা। আমি মাথা নিচে দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছি। এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও নিজের রুমে, যে ফ্রেশ হয়ে আমার কাছে আসো। আমি তাড়াতাড়ি রুমে চলে গেলাম, ফ্রেশ হয়ে বাবার কাছে গেলাম। বিকেলের দিকে ওনারা চলে আসলো। বাবা আর আমি ওনাদের সাথে কিছুক্ষণ কথাবার্তা বললাম। জানতে পারলাম আপুর হবু বরের নাম সুমন, তার বড় ভাইয়ের নাম সায়ন, আর তাদের একটা ছোট বোন আছে, তার নাম পুতুল। সুমন ভাই একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ম্যানেজার পোস্টে চাকরি করে। সায়ন ভাই ব্যবসা করে আর পুতুল লেখাপড়া করেন। সায়ন ভাই বিয়ে করে সেটেল হয়েছে। সুমন ভাই আর পুতুল সায়ন ভাইয়ের সাথেই থাকে। সুমন ভাই বলল, বিয়ে করার পরে আপুকে নিয়ে আলাদা ফ্ল্যাট নেবে। উনাদের সাথে কথা বলতে বলতে আমার পুতুলের দিকে চোখ গেল, মেয়েটা জানি কেমন, কিভাবে জানি তাকাচ্ছে আমার দিকে, আমার বিরক্ত লাগলো।
আপুকে দেখে ওনাদের অনেক পছন্দ হলো। আপুকে আংটি পরিয়ে দিল আব্বু ও সুমন ভাইকে আংটি পরিয়ে দিল। বিয়ের দিন 10 দিন পরে নির্ধারণ করা হলো। বাবা চেয়েছিল আরও কয়েকদিন পর ডেট দিতে, কিন্তু সায়ন ভাই বলল সুমন তাড়াতাড়ি সেটেল হতে চায় আর পুতুলের ও সামনে পরীক্ষা, তাই তাড়াতাড়ি বিয়ের ডেট ফেলতে চাইছি। তাই বাবাও রাজি হয়ে গেল। উনারা কিছু কথাবার্তা বলে আর হালকা নাস্তা করে চলে গেলেন। আমার মনটা খারাপ। 10 দিন পরে আপুর বিয়ে, আপু চলে গেলে তো আমি একা হয়ে যাব। আপু ছিল আমার জীবনের সবচেয়ে বড় সাপোর্ট। আপুকে নিজের সুখ দুঃখ আর মনের কথা সবকিছু শেয়ার করতাম। এখন আমি কাকে শেয়ার করব, কে আমাকে সাপোর্ট দিবে, এই ভেবে মনটা আরো বেশি খারাপ হয়ে গেল। এদিকে প্রিয়সীর সাথে আমার কথাবার্তা চলতে থাকে। প্রিয়সীকে আমি আস্তে আস্তে আরো বেশি ভালোবেসে ফেললাম। কিন্তু প্রিয়সীকে আমার মনের কথা এখনো বলা হয়নি। প্রিয়সীকে আমার মনের কথা বলতেই হবে। তাই ভাবলাম আগামী কালকে প্রিয়সীকে আমার মনের কথা বলে দেব, তারপর যা হবার হবে। তাই প্রিয়সীকে ফোন দিয়ে বললাম ওই পার্কে কালকে আসতে। সকালবেলা রেডি হয়ে নাস্তা করে চলে গেলাম পার্কে। পার্কে যেদিকে প্রিয়সী আজকে আমার আগেই চলে এসেছে। পিছন থেকে ডাক দিলাম, প্রিয়সী আমার দিকে ঘুরল। প্রিয়সীকে আজকে অনেক বেশি সুন্দর লাগছে। প্রিয়সী আমাকে জিজ্ঞেস করল, কি ব্যাপার, হঠাৎ আজকে আপনি এখানে আমাকে ডাকলেন, কোন বিশেষ প্রয়োজন আছে বুঝি? আমি কোন কিছু না ভেবেই পিছনের পকেট থেকে লাল গোলাপটা বের করলাম। গোলাপটা বের করে ওর সামনে হাঁটু গেড়ে বসে চোখ বন্ধ করে বললাম, আই লাভ ইউ প্রেয়সী, ইউ আর মাই লাভ, ইউ আর মাই হার্ট, ডু ইউ লাভ এম? এক নিঃশ্বাসে কথাগুলো বলে চোখটা মেলে প্রিয়সীর দিকে তাকালাম। তাকিয়ে দেখলাম খুশিতে প্রিয়সী চোখ মুখ উজ্জ্বল হয়ে এল। প্রিয়সী আমার হাত থেকে গোলাপটা নিল। আমি উঠে দাঁড়াতেই প্রিয়সী এসে আমার বুকে ঝাঁপিয়ে পড়ল। প্রিয়সীকে আমি দুহাত দিয়ে জড়িয়ে ধরলাম। প্রিয়সী আমার বুকে মাথা রেখে বলল, এই কথাগুলো শোনার জন্যই তো এতদিন অপেক্ষা করছিলাম, আরও আগে কেন বললে না, এতদিন কেন অপেক্ষা করালে আমাকে? কথাগুলো বলে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। আমি ওকে আস্তে করে বললাম, তুমি কি তাহলে আমাকে মনে মনে ভালোবাসতে? তুমি কি চেয়েছিলে তোমাকে আমি প্রপোজ করি? আমার এই কথা শুনে প্রিয়সী আমার বুক থেকে নিজেকে সরিয়ে নিল। ও বুঝতে পারল কি বলতে কি বলে ফেলেছে, তাই আমার কাছ থেকে সরে যেতে নিল। আমি ওর হাতটা ধরে টান দিয়ে আমার বুকের সাথে আবার মিশিয়ে নিলাম। ওর কপালে ছোট্ট একটা ভালোবাসার চুমু এঁকে দিলাম। আমি ওকে বললাম, কি হলো, কোথায় যাচ্ছ? প্রিয়সীর মুখটা লজ্জায় লাল হয়ে গেল। ও চুপ করে আছে, কোন কথা বলছে না। আমি ওকে আবার বললাম, কিছু বলছো না যে? তুমি কি চেয়েছিলে আমি তোমাকে আমার মনের কথা বলি? হ্যাঁ, আমি চেয়েছিলাম তুমি আমাকে তোমার মনের কথা বলো, কারণ আমি বুঝতে পেরেছিলাম তুমি আমাকে মনে মনে ভালোবেসে ফেলেছ। আবার আমি প্রিয়সীকে জড়িয়ে ধরলাম। পরক্ষণে প্রিয়সী বলল, ছাড়ো, পার্কে অনেক লোকজন আসা যাওয়া করছে, খারাপ মনে করবে। আমি সাথে সাথে প্রিয়সীকে ছেড়ে দিলাম। আমার পিছন থেকে কে যেন বলে উঠল, কিরে দোস্ত, ডুবে ডুবে কতদিন ধরে পানি খাচ্ছিস? আমি হঠাৎ চমকে পিছনে ঘুরে দেখলাম আমার বন্ধু রাহাত দাঁড়িয়ে আছে। আমি থতমত খেয়ে বললাম, কি কিরে রাহাত, তুই এখানে? রাহাত প্রিয়সীর দিকে তাকিয়ে বলল, বাহ প্রিয়সী, তোমার কাজ শেষ হয়ে গেল আর আমাকে ভুলে গেলে। রাহাতের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম, তাই আমি এই রাহাতকে জিজ্ঞেস করলাম, তোর কথাটা আমি কিছুই বুঝলাম না রাহাত। পরে প্রিয়সী বলে উঠল, আদিল, আমি বলছি শোনো। প্রিয়সী বলা শুরু করল, রাহাত আমার দুঃসম্পর্কের ভাই হয়, তাই আমাদের বাসায় ও মাঝে মধ্যে আসা যাওয়া করত। আমার ল্যাপটপে একটু প্রবলেম থাকায় একদিন আমি রাহাতের ল্যাপটপটা বাসায় এনে বসে একটা পিডিএফ ফাইল তৈরি করছিলাম। কাজ করতে করতে একটু বোরিং লাগছিল, তাই ভাবলাম রাহাতের গ্যালারির দিকে ঢুকি, ওর ছবিগুলো দেখি কি কি ছবি তুলেছে। ছবিগুলো দেখতে দেখতে হঠাৎ তোমার ছবিটা সামনে পড়ল। তোমাকে দেখে রীতিমতো আমি ক্রাশ খেলাম। ভাবলাম রাহাতকে তোমার কথা বলবো, তোমার আইডি আর তোমার নাম্বার নিব, নিয়ে তোমার সাথে কথা বলবো। তাই রাহাতকে ফোন দিয়ে আমাদের বাসায় আসতে বললাম। রাহাতকে তোমার ছবি দেখালাম, ও বলল তোমার নাম আদিল।
তুমি আরো বেস্ট ফ্রেন্ড প্লাস ক্লাসমেট, ওর কাছ থেকে তোমার ব্যাপারে আরো কিছু ইনফরমেশন নিলাম। তারপর রাহাতকে অনেক রিকোয়েস্ট করে তোমার আইডি আর তোমার ফোন নাম্বার নিলাম, তারপর এই তো তোমার সাথে আমার কথাবার্তা শুরু। রাহাত হেসে বলে উঠল, কিরে আদিল, তুই না বলে কোন মেয়ের দিকে তাকাস না, কোন মেয়েকে পছন্দ করিস না, এখন কি হলো? ঘটনা তো মনে হয় একটু উল্টে গেল নাকি রে? আমি লজ্জা পেয়ে গেলাম। রাহাত বলল, হয়েছে, আর লজ্জা পেতে হবে না। তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, আর প্রিয়সী তো আমার দূর সম্পর্কের কাজিন হয়। সেই হিসাবে কয়দিন পর তুই আমার বোন জামাই হবি। এই বলে রাহাত হেসে দিল। আমরা আরো কিছুক্ষণ কথাবার্তা বলে আমি বাসায় চলে আসলাম। আস্তে আস্তে প্রিয়সীর সাথে আমার সম্পর্ক আরো ঘনিষ্ঠ হল। আমাদের মধ্যে ভালোবাসা, খুনসুটি, কোন কিছুরই অভাব ছিল না। এভাবেই আনন্দে আর হাসি খুশির মধ্যেই আমাদের দিনগুলো চলতে লাগল। আপুর বিয়ের দিন এগিয়ে আসলো। আপুর বিয়ের জন্য কেনাকাটা করতে যেতে হবে। হঠাৎ একদিন দেখি পুতুল আমাদের বাসায় এসে হাজির, বলল সেও নাকি আমাদের সঙ্গে কেনাকাটা করতে যাবে। আমি বললাম, আপনি যাবেন তো? আপনি আপনার ভাইদের সাথে চান, আমাদের সাথে কেন? না, উনি আমাদের সাথেই যাবে। আপু উনাকে নিতে রাজি হয়ে গেল, তাই আর না করতে পারলাম না। পুতুলকে আমার একদম ভালো লাগে না, কেমন জানি গায়ে পড়া স্বভাব এসে দাঁড়ায়, গা ঘেঁষে বসে, আমার বিহেভগুলো একদমই ভালো লাগে না। আমি লুকিয়ে প্রিয়সীর জন্য একটা শাড়ি কিনলাম। কেনাকাটা করে বাসায় আসতে আসতে বিকাল হয়ে গেল। আমি রুমে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। সন্ধ্যার দিকে আমি ছাদে প্রিয়সীর সাথে কথা বলছিলাম ফোনে। মনে হলো কেউ যেন আমার পিছনে দাঁড়িয়ে আছে, তাই পিছনে ঘুরে দেখলাম পুতুল দাঁড়িয়ে আছে। আমি প্রিয়সীর সাথে পরে কথা বলবো এই বলে ফোনটা কেটে দিলাম। আমি পুতুলকে জিজ্ঞেস করলাম, আপনি এখানে? পুতুল বলল, কেন, আমি কি এখানে আসতে পারি না? হ্যাঁ অবশ্যই আসতে পারেন, কিন্তু আপনি আপুর কাছে না গিয়ে ছাদে কি করছেন? আসলে আপনাকে খুঁজতে খুঁজতে ছাদে চলে এলাম। কেন, আমাকে খুঁজছেন কেন? না মানে আপনার সাথে একটু কথা বলতে। এসে দেখলাম আপনি কারো সাথে কথা বলছেন, তাই আপনাকে কি ডাক না দিয়ে পিছনে দাঁড়িয়ে রইলাম। পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথা শুনছিলেন বুঝি? কারো অনুমতি ব্যতীত কারো পার্সোনাল কথা শোনাটা উচিত নয়, সেটা কি জানেন না? না না, আপনি ভুল ভাবছেন, আমি চলে যেতে নিয়েছিলাম, পরক্ষণে আপনি পিছনে তাকালেন। আচ্ছা যাই হোক, আপনি কি আমাকে কিছু বলবেন? যদি বলার থাকে বলুন। না মানে একটা কথা বলতাম আপনাকে। যা বলবেন স্পষ্ট করে বলেন। আচ্ছা, আপনি কি কাউকে পছন্দ করেন? ওর কথাটা শুনে আমার ভীষণভাবে রাগ হলো। আমার পার্সোনাল বিষয় নিয়ে ইন্টারফেয়ার করার অধিকার ওকে কে দিয়েছে? কি হলো বললেন না? কাউকে কি পছন্দ করেন? দেখুন, সবার লাইফে একটা পার্সোনালিটি আছে, আর আমি চাই না আমার লাইফের পার্সোনাল বিষয় নিয়ে কেউ ইন্টারফেয়ার করুক, প্লিজ। এই বলে আমি পুতুলকে ছাদে রেখেই নিচে চলে এলাম। আপুর বিয়ের কয়েকদিন বাকি আছে, তাই আত্মীয় স্বজনের সব আসা শুরু করল। একদিন সকালে আমি ঘুম থেকে উঠে ফোনটা বিছানায় রেখে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে এসে দেখি আমার ফোনটা পুতুলের হাতে। ওর হাতে আমার ফোনটা দেখে আমার মেজাজটা গরম হয়ে গেল। ওর সাহস কি করে হলো আমার ফোন ধরার? ওর হাত থেকে ফোনটা টান মেরে নিয়ে নিলাম। সাথে সাথে ওকে জিজ্ঞেস করলাম, আপনি আমার অনুমতি না নিয়ে আমার রুমে ঢুকেছেন, তার উপরে আমার ফোন ধরেছেন, সমস্যাটা কি আপনার? আসলে ভাবির জন্য কিছু কেনাকাটা করা হয়েছিল, তো সেগুলো দিতে এসেছিলাম আমি। আর সুমন ভাইয়া আপনার জন্য কিছু কেনাকাটা করেছিল, তাই ভাবলাম যে আপনার রুমে দিয়ে যাই। আপনি রুমে ছিলেন না, কিছুক্ষণ রুমের বাহিরে দাঁড়িয়েছিলাম, ভাবলাম হয়তোবা আপনি ওয়াশরুমে গেছেন, এই ভেবে আপনার রুমে ঢুকলাম। এসে দেখলাম আপনার ফোনটা অনেকক্ষণ ধরে বাজছে। ভাবলাম হয়তো বা আপনার কোন ইম্পর্ট্যান্ট ফোন হতে পারে, এই ভেবে ফোনটা ধরেছিলাম। মনে হয় আপনাকে প্রিয়সী নামের কেউ ফোন দিয়েছিল। আমি ফোনের লকটা খুলে দেখলাম প্রিয়সী ফোন দিয়েছে, আর প্রিয়সীর সাথে ওর প্রায় 2-3 মিনিটের মতো কথা হয়েছে। তা বুঝলাম, কিন্তু আপনি ওর সাথে 2-3 মিনিট কি কথা বললেন? পুতুল আমার কথার কোন উত্তর দিল না, উত্তর না দিয়ে আমাকে জিজ্ঞেস করল, প্রিয়সী কি আপনার গার্লফ্রেন্ড? আমি ওর কথার কোন উত্তর না দিয়ে বললাম, দেখুন, আমি আগেও বলেছি, এখনো বলছি, আমার পার্সোনাল বিষয় নিয়ে আমি কারো সাথে ইন্টারফেয়ার করতে চাই না। আপনার কাজ হয়ে থাকলে প্লিজ রুম থেকে চলে যান।
পুতুল একটা শপিং ব্যাগ আমার টেবিলের উপর রেখে বলল, এটা ভাইয়া আপনার জন্য এনেছিল, আপনাকে দিয়ে গেলাম। এই বলে পুতুল রুম থেকে বেরিয়ে গেল। পুতুল বেরিয়ে যেতেই আমি প্রিয়সীকে ফোন দিলাম। 2-3 বার ফোন দিলাম কিন্তু প্রিয়সী আমার ফোনটা রিসিভ করল না। একটু চিন্তায় পড়ে গেলাম, পুতুল কি উল্টাপাল্টা কিছু বলেছে নাকি প্রিয়সী কেন যে আমার ফোন ধরছে না। একটু পরেই প্রিয়সী আমাকে কল ব্যাক করল। আমি ফোনটা ধরেই বললাম, কি ব্যাপার প্রিয়সী, আমার ফোন ধরছিল না কেন? কতবার তোমাকে ফোন দিলাম। আরে ফোনটা রুমে রেখে ওয়াশরুমে গিয়েছিলাম। আর তোমাকে তো আমি ফোন দিয়েছিলাম, আমি হ্যালো হ্যালো করলাম, অনেকক্ষণ একা একাই কথা বললাম, কিন্তু তুমি তো কিছুই বললে না। তারপর আমি ফোনটা কেটে দিলাম। পরে বুঝলাম যে প্রিয়সী একা একাই কথা বলেছে, পুতুলের সাথে কোন কথা হয়নি। এই ভেবে একটু চিন্তা মুক্ত হলাম। আচ্ছা শুনো, তুমি তো জানো আমার আপুর বিয়ে আর কয়েকদিন পরে, অবশ্যই গায়ে হলুদ, বিয়ে এবং বৌভাত সব অনুষ্ঠানে কিন্তু তুমি আর পরিবারের সবাইকে নিয়ে আসবে। মায়া আপুর বিয়ে আর আমি আসব না? অবশ্যই আসব। সবাইকে নিয়ে গায়ে হলুদের দিন এসে উপস্থিত হব। প্রিয়সীর সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে ফোনটা রেখে দিলাম। দরজার দিকে তাকাতেই মনে হলো কেউ দরজার কাছে দাঁড়িয়ে আছে। তাই দেখতে দরজার সামনে গেলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। পরে ভাবলাম হয়তোবা আমার মনের ভুল। আপুর গায়ে হলুদের আগের দিন আমি প্রিয়সীকে ফোন দিলাম। কয়েকবার ফোন দেবার পর প্রিয়সী ফোনটা ধরল। কি হলো প্রিয়সী, এতক্ষণ ধরে ফোন দিচ্ছি, ফোনটা ধরছই না? প্রিয়সী বলল ও একটু ব্যস্ত ছিল। ওর গলার কণ্ঠটা জানি কেমন শোনাচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম, প্রিয়সী তোমার কি হয়েছে, তোমার কণ্ঠটা এমন শোনাচ্ছে কেন? কিছু হয়নি। আমি আর কোন কথা না বলে বললাম, শুনো, আগামীকালকে আমার আপুর গায়ে হলুদ, অবশ্য সবাইকে নিয়ে আসবে। আসলে আমি আসতে পারবো না। কেন? আসলে আমার বড় বোনের শরীরটা ভালো না, তাই আসতে পারবো না। প্রিয়সী আমাকে আর কোন কথা বলার সুযোগ না দিয়েই ফোনটা কেটে দিল। আমি ওর এই ব্যবহারে অবাক হয়ে গেলাম। ভাবলাম হয়তোবা বোনের শরীর ভালো না, তাই হয়তো বা মন খারাপ, ভাবলাম পরে ওকে ফোন দিব। প্রিয়সী না আসাতে আমার মনটা অনেক খারাপ। তাই মনটা খারাপ করে সোফায় এক কোণায় বসেছিলাম। হঠাৎ পুতুল আমার কাছে আসলো, এসে আমাকে মিষ্টি খাওয়াতে চাইল। আমি ওর হাত থেকে মিষ্টি না খেয়ে সোফা থেকে উঠে গেলাম। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে রুমে এসে ফোনটা হাতে নিয়ে প্রিয়সীকে ফোন দিলাম। ওর ফোনটা সুইচ অফ বলছে। কয়েকবার ফোন দিলাম, সুইচ অফ বলেই যাচ্ছে। তারপর অনলাইনে ঢুকলাম, দেখলাম ও অফলাইন হয়ে আছে অনেক ঘন্টা যাবত। ওকে একটা টেক্সট করে রাখলাম, হয়তোবা আমার টেক্সট দেখলে হয়তোবা টেক্সটের আনসার দিবে। সকালে অনেক ভোরে ঘুম থেকে উঠতে হলো, আজকে আপুর বিয়ে তাই। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাস্তা করেই প্রিয়সীকে আবার ফোন দিলাম, কিন্তু এখনও প্রিয়সীর ফোন সুইচ অফ। অনলাইনে গেলাম, প্রিয়সী এখনও অফলাইন। আমার আর কিছুই ভালো লাগছে না। আমি রাহাতকে ফোন দিলাম। রাহাত, প্রিয়সীর কোন খবর জানিস নাকি? ওর ফোন সুইচ অফ বলছে, ও অনলাইনে নেই, ওর সাথে গত কালকের থেকে কথা হচ্ছে না। রাহাত আমার কথার কোন উত্তর না দিয়ে বলল, শোন দোস্ত, আমি না বিয়ের অনুষ্ঠান আর বউ ভাত কোন অনুষ্ঠানে আসতে পারবে না রে। আমার এক রিলেটিভ অসুস্থ, ওখানে যেতে হবে। বলেই রাহাত ফোনটা কেটে দিল। আমি ওকে আর কিছু বলার সুযোগই পেলাম না। আমি আবার প্রিয়সীকে ফোন দিলাম, কিন্তু এখনও ওর ফোন সুইচ অফ। আমার আর কিছু ভালো লাগছিল না, কেন এভাবে প্রিয়সী ফোন অফ করে রেখেছে, অফলাইন হয়ে গেছে, কিছুই বুঝতে পারছিলাম না। দেখতে দেখতে আপুর বিয়ে, বৌভাত সব শেষ হয়ে গেল। এর মধ্যে একটা বারের জন্যও আমি প্রিয়সীর সাথে যোগাযোগ করতে পারলাম না। ফোন খালি সুইচ অফ বলছে, আর ও এর মধ্যে একটা দিনের জন্য অনলাইনে আসেনি। একে আপু চলে গেছে, পুরা বাড়িটা খা খা করছে। এর মধ্যে প্রিয়সীর সাথে যোগাযোগ করতে পারছি না। সব মিলিয়ে আমার মন মানসিকতা একদম ভালো নেই। কিছু ভালো লাগছিল না, তাই রুম থেকে বেরিয়ে ছাদে চলে গেলাম। ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রিয়সীর কথা ভাবছিলাম, হঠাৎ পিছন থেকে কেউ যেন ডাক দিল। পিছনে ঘুরে দেখলাম পুতুল। এমনিতে মন মানসিকতা ভালো নেই, তার উপরে পুতুলকে দেখে আমার খুব বিরক্ত লাগছিল। আমার কাছে পুতুল এসে বলল, আপনার কি মন খারাপ? আমি ওর কথার উত্তর না দিয়ে বললাম, আপনি কিসের জন্য এখানে এসেছেন সেটা বলেন। আর আপনার যদি কোন কাজ না থাকে প্লিজ নিচে চলে যান।
আর আপু তো এখন এই বাড়িতে নেই, আপনি কার কাছে এসেছেন? কেন ভাবি না থাকলে বুঝি আসা যাবে না? দেখুন, আমার কিছু ভালো লাগছে না, আমার এমনিতেই মন মানসিকতা ভালো নেই, আমি আপনার সাথে কোনরকম কথা বাড়াতে চাচ্ছি না। কি হয়েছে আপনার? এই বলে পুতুল আমার হাতটা ধরল। আমি এক ঝটকা আমার হাতাটা ওর হাত থেকে ছাড়িয়ে বললাম, ব্যাস অনেক হয়েছে, আপনি অনেক বেশি বাড়াবাড়ি করছেন, আমার এগুলা মোটেও পছন্দ না। এই বলে পুতুলকে একটা ধাক্কা দিয়ে সরিয়ে নিচে নেমে এলাম। আমার কিছুই ভালো লাগছে না। প্রিয়সীকে খুব মিস করছিলাম। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছিলাম, কিন্তু ঘুম আসছিল না। শেষ রাত্রের দিকে একটু চোখটা লেগে এলো। দরজায় টোকার শব্দে আমার ঘুম ভেঙে গেল। দরজা খুলে দেখি আপু। কিন্তু আপু এত ভোরবেলা এই বাসায়? আমি জিজ্ঞেস করলাম, আপু তুই এত ভোরবেলা হঠাৎ বাসায় আসলি? আপু হঠাৎ করে কেঁদে দিল। আমি ভয় পেয়ে গেলাম। আমি আপুকে জিজ্ঞেস করলাম, আপু কি হয়েছে? সুমন ভাই ঠিক আছে? আপু বলল, পুতুল আর নেই রে। আমি আপুর কথা বুঝতে না পেরে জিজ্ঞেস করলাম, পুতুল নেই মানে কোথায় গেছে? আপু বলল, পুতুল সুইসাইড করেছে। আমি ওখানে দাঁড়িয়ে রইলাম, আপুর কথা যেন বিশ্বাস হচ্ছিল না। কয়েকদিন আগেও তো পুতুলের সাথে ছাদে কথা হয়েছিল। এর মধ্যে হঠাৎ এমন কি হলো যে প্রথম সুইসাইড করল? আপু আর সুমন ভাই আমাদেরকে নিতে এসেছে। পুতুলের লাশ গ্রামে পুতুলের বাবা মায়ের কবরের পাশে দাফন করা হবে। আমার শরীরটা ভালো না, তাই আমি আর মা গেলাম না, বাবা গেল আপুদের সাথে। মনটা ভালো নেই, তাই ছাদে গেলাম। ছাদে গিয়ে ভাবছিলাম, এত চঞ্চল আর চটপটে একটা মেয়ে হঠাৎ সুইসাইড কেন করল? পুতুলকে আমি পছন্দ করতাম না, তুই কে, কিন্তু ওর মৃত্যুর মেনে নিতে পারছি না। সবকিছু কেমন যেন এলোমেলো লাগছে। এদিকে প্রিয়সীর সাথে কথা হয় না অনেক দিন। ভাবলাম রাহাতকে একটা ফোন দেই, তাই রাহাতকে ফোন দিলাম। রাহাত ফোন ধরতেই আমি জিজ্ঞেস করলাম, রাহাত তুই কি প্রিয়সীর কোন খবর জানিস? রাহাত কিছুক্ষণ চুপ করে রইল। পরে আমি আবার রাহাতকে জিজ্ঞেস করলাম, কি রে চুপ করে আছিস কেন, কিছু তো বল। প্রিয়সীর বিয়ে ঠিক হয়ে গেছে। প্রিয়সী আর তোর সাথে কোন সম্পর্ক রাখতে চায় না। প্রিয়সী বলেছে তুই যেন ওকে ভুলে যাস। আমি যেন নিজের কানকে বিশ্বাস করাতে পারছিলাম না। আমি রাহাতকে বললাম, রাহাতকে কি বলছিস তুই এই সব? আমার সাথে মজা করছিস তাই না? প্রিয়সী ও আমার সাথে মজা করছে তাই না? আর প্রিয়সীকে বল আমাকে একটা ফোন দিতে। দেখ, আমি তোর সাথে কোন মজা করছি না, আমি যেটা সত্যি সেটাই তোকে বললাম। প্রিয়সী তোর সাথে কোন সম্পর্ক রাখতে চায় না পুরো। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমার হাত থেকে ফোনটা পড়ে গেল। আমার সবকিছু কেমন এলোমেলো লাগছিল। ছাদে হাঁটু গেড়ে অঝরে কাঁদতে লাগলাম। আর বলতে লাগলাম, বেঈমান, বিশ্বাসঘাতক আমার সাথে এত বড় বেঈমানিটা করতে পারল। হসপিটালে চেয়ারে বসে বসে অতীত ভাবতে ভাবতে আদিলের চোখজোড়া ভিজে এলো। হঠাৎ বাবার গলার আওয়াজ পেলাম। বাবার গলার আওয়াজ পেতে তাড়াতাড়ি চোখ দুটো মুছে নিলাম। কি হলো আদিল, তুমি এখন এখানে বসে আছো? আর আমি তোমাকে খুঁজছি। আমাদের হসপিটালের কার্যক্রম শেষ, মায়ার রিলিজ স্লিপ দিয়ে দিয়েছে, আমার বাসায় যাব, আসো। বাবাকে অনুসরণ করে যেতে লাগলাম। আমরা বাসায় চলে আসলাম। আপুকে আপুর রুমে নিয়ে শুইয়ে দিলাম। আপুর রুমের দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম। আমি দেখলাম আপুর রুমে এসে আমি একদম অবাক হয়ে গেলাম। দেখলাম আপুর রুমটা এত সুন্দর করে ঝাড়া মুছা আর সুন্দর করে সাজানো রুমটা। পুরো রুমটাকে আমি চোখ ঘুরিয়ে দেখতে লাগলাম আর মনে মনে ভাবলাম, রুমটা এত সুন্দর করে ঝেড়ে মুছে গুছিয়ে কে রাখল? মা গুছিয়েছে, কিন্তু মায়ের হাতের গোছানোর মতো মনে হচ্ছে না। তাহলে কে গোছালো? ভাবতে ভাবতে মনে পড়ল, আপুকে নিয়ে আসার সময় মাকে আর নীলিমাকে আমাদের সাথে দেখিনি, তার মানে নীলিমা আগে আগে এসেই রুম গুছিয়ে ফেলেছে হয়তোবা। মা ওকে রুমটা দেখিয়ে দিয়েছে। এই মেয়েটার সব জায়গায় পাকনামি করতে হবে। সব জায়গায় এই মেয়েটার নাক গলাতেই হবে। আমি নির্লজ্জ দেখেছি, কিন্তু এই মেয়েটার মতো এতটা নির্লজ্জ আমি আমার জীবনেও দেখিনি। একটু সুযোগ পাই ওকে আমি কষিয়ে একটা থাপ্পড় দিয়ে জিজ্ঞেস করব কোন সাহসে ও আপুর রুমে ঢুকলো, আপুর রুমের জিনিসে হাত দিল। ও কি মনে করেছে এগুলো করে আমার মন পাবে? কোনোদিনও না। ওকে আমি অপ্রয়োজনীয় জিনিসের মতোই আমার জীবন থেকে ছুঁড়ে ফেলে দেব, শুধু আপুটার সুস্থ হওয়ার অপেক্ষা।
অনেক পাকনামি করে বাবাকে বুঝিয়ে ও আপুকে হসপিটাল থেকে বাসায় নিয়ে এসেছে। আমার বোনের যদি তিল পরিমাণ ক্ষতি হয় ওকে আমি ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেব। শুধুমাত্র বাবা ওকে এত পরিমাণে সাপোর্ট করছে বলেই বাবার মুখের উপর কিছু বলতে পারছি না। তা না হলে এতদিন ওকে আমি আমার জীবনে রাখতাম না। আপুর রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে আসলাম। রাগে আমার পা থেকে মাথা পর্যন্ত জ্বলে যাচ্ছে। হঠাৎ নীলিমা এসে পিছন থেকে ডাক দিল। শুনুন, আমি ডাইনিংয়ে খাবার দিয়েছি, আসুন খাবার খেতে আসুন। এই বলে ও চলে যাচ্ছিল। আমি ওর হাতটা টেনে ধরলাম আর ওর হাত দুটো দেয়ালের সাথে চেপে ধরলাম। ধরে বললাম, এই কি মনে করেছিস তুই? তুই এগুলো করে আমার মনে আর জীবনে জায়গা করে নিতে পারবি? তুই আমার মনের ভিতর ঢুকতে পারবি? তাহলে তুই ভুল ভাবছিস। এটা সম্পূর্ণ তোর ভুল ধারণা। নীলিমা ব্যথা পেয়ে বলে উঠল, প্লিজ ছাড়ুন, আমার ব্যথা লাগছে। আমি ওর কথায় কোন ভ্রুক্ষেপ না দিয়ে হাত দিয়ে ওর গাল দুটো চেপে ধরে বললাম, কান খুলে শুনে রাখো, আমার জীবন তো দূরের কথা, আমার মনের ধারে কাছে তোর মতো একটা মিডিল ক্লাস মেয়ে আসতে পারবে না। এই বলে ওরা হাতটা ছেড়ে ওকে ধাক্কা দিয়ে নিজের রুম থেকে বের করে দিলাম। ও আমার ধাক্কা খেয়ে তাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে গেল। ওর কাছে এসে বললাম, শুনে রাখো, এইভাবেই ধাক্কা দিয়ে আমার জীবন থেকেও তোকে ফেলে দেব। এই বলে রুমের দরজা লাগিয়ে দিলাম। আমার আর সহ্য হচ্ছে না। মনে মনে সিদ্ধান্ত নিলাম, না, এই বাড়িতে আমি আর থাকব না, যেখানে আমার থেকেও একটা বাহিরের মেয়েকে প্রাধান্য বেশি দেয়। আমার বাবা, আমার পরিবার, সেই বাড়িতে আর এক মুহূর্ত ও আমি আর থাকব না। এই ভেবে রুম থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে যেতেই দেখি বাবা আর মা ডাইনিং টেবিলে বসে আছে। আমাকে দেখে বাবা ডাকল, সেই কখন থেকে তোমার জন্য খাবার টেবিলে বসে আছি, তোমার এখন আসার সময় হলো। আর নীলিমা কোথায়? নীলিমা তো তোমাকে ডাকতে গিয়েছিল, ওকে রেখেই চলে এসেছ। আমি আর রাগটাকে সামলাতে পারলাম না, তাই রেগে মেগে বললাম, সব সময় খালি নীলিমা, নীলিমা আর নীলিমা। বাবা, এনাফ ইজ এনাফ। অনেক হয়েছে, আমি আর সহ্য করতে পারছি না। একে তুমি আমার মতের বিরুদ্ধে আমার অনিচ্ছা সত্ত্বেও এই বিয়েটা আমাকে দিয়েছ, তার উপরে সমস্ত কিছু আমার উপরে চাপিয়ে দিচ্ছ। তোমরা সবাই আমার থেকেও বেশি ওই মেয়েটাকে এই পরিবারের প্রাধান্য দিচ্ছ কেন বাবা? আমি তোমাদের আপন নাকি ওই মেয়েটা তোমাদের আপন? ও যখন আমার থেকে বেশি এই পরিবারে প্রাধান্য পাচ্ছে, তাহলে আমার তো এখানে থাকার কোন দরকার নেই বাবা। তাই আমি এই বাসা থেকে চলে যাব। তোমরা তোমাদের আদরের নীলিমাকে নিয়েই থাকো। মা বসা থেকে উঠে আমার কাছে এসে বলল, আদিল, চুপ থাক, কি সব বলছিস তোর বাবাকে? মাথা ঠান্ডা কর, খেতে বয়। আমি টেবিলে রাখা প্লেটটাকে আছাড় মেরে নিচে ফেলে দিলাম আর বললাম, দেখো মা, অনেক হয়েছে, আমি আর তোমাদের এগুলো নিতে পারছি না। তোমরা আমার জীবনটাকে একদম এলোমেলো করে দিয়েছ। আমি এরকম জীবন চাইনি, আমি নিজের মতো করে নিজের জীবনটাকে সাজিয়ে নিতে চেয়েছিলাম। তোমরা সেটা আমাকে করতে দাওনি, উল্টো আমার জীবনটাকে তছনছ করে দিয়েছে বাবা। বাবার সাথে সাথে উঠে আমার গালে একটা চড় বসিয়ে দিল। তোমার সাহস হয় কি করে তুমি আমার সামনে দাঁড়িয়ে এইভাবে কথা বলছো? আর আমি তোমার বাবা, আমি তোমার জন্য যেটা সঠিক মনে করেছি, ভালো মনে করেছি, সেটাই করেছি। নীলিমার মতো মেয়ে দু চারটা খুঁজেও পাওয়া যাবে না, আর তুমি ওকে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছো। আমি বাবার চড় খেয়ে থমেরে ওখানেই দাঁড়িয়ে রইলাম। বাবা এই প্রথম আমার গায়ে হাত তুলল, তাও ওই মেয়েটার জন্য। মনে মনে বলতে লাগলাম, ও আমার জীবনটাকে এলোমেলো করে দিয়েছে, আমি ওকে শান্তিতে থাকতে দেব না। পরে নিজের রুমে চলে এলাম। মা পিছন থেকে কয়েকবার ডাকল। মায়ের কথায় আমি কোন সাড়া দিলাম না। নিজের রুমে গিয়ে দরজাটা লাগিয়ে দিলাম। রুমে এসে একটার পর একটা সিগারেট ধরাতে লাগলাম। হঠাৎ কেউ দরজায় ধাক্কা দিল। আমি দরজা খুলে দিলাম। দেখলাম নীলিমা লম্বা একটা ঘোমটা দিয়ে ওর হাতে একটা প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। ওকে দেখে আমি দরজা লাগিয়ে দিচ্ছিলাম, তখনই ও বলল, প্লিজ একটু আমার কথাটা শুনুন, দরজাটা লাগাবেন না। আমি ওর দিকে চোখ গরম করে বললাম, এই তোর সাথে আমার কি কথা? তোর জন্য আমার পুরো জীবনটা এলোমেলো হয়ে যাচ্ছে। তোর জন্য আমার পরিবারের কাছে আমার কোন প্রাধান্য নেই, শুধুমাত্র তোর জন্য। আমার এই রুমে তোর আর আজকের পর থেকে কোন জায়গায় নেই।
তুই যেখানে পারিস তোর থাকার জায়গা করে নিস ওকে। নীলিমা বলে উঠল, প্লিজ আমার কথাটা একটু শুনুন, আমাকে কিছু সময়ের জন্য একটু ঘরে ঢুকতে দিন। এই তোর কানে কি কথা ঢুকে না? আমি কি বললাম তুই শুনিসনি? আমার রুমে তোর আর কোন জায়গা নেই, তারপরেও কোন সাহসে তুই আমার রুমে ঢুকতে চাস? ঠিক আছে আমি আপনার রুমে ঢুকবো না, কিন্তু আপনাকে একটা রিকোয়েস্ট, আপনার জন্য আমি খাবার নিয়ে এসেছি। মা বলল আপনি নাকি খাবার খাননি, প্লিজ এই খাবারটা খেয়ে নিন। তুই ভাবলি কি করে? তোর হাতে রান্না খাবার আমি খাবো। তখনই বাবা এসে পিছন থেকে বলে উঠল, নীলিমার কি হয়েছে? না বাবা কিছু হয়নি। তাহলে ঘরে না যেয়ে এখানে দাঁড়িয়ে আছো কেন, আর তোমার হাতে ওটা কিসের প্লেট? নীলিমা কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইল। বাবা আমার দিকে তাকিয়ে বলল, আদিল তুমি নীলিমাকে বাহিরে দাঁড় করিয়ে রেখেছ কেন? ওকে ভিতরে ঢুকতে দাও। আমি আর কোন কথা বলতে পারলাম না, নীলিমাকে ইচ্ছার বিরুদ্ধে ভিতরে ঢুকতে দিতে হলো। বাবা আমাকে বাবার কাছে ডাকল। আমি বাবার কাছে যেতেই বাবা আমাকে আস্তে করে বলল, দেখো আদিল, আমি কোন ঝামেলা চাই না, আর আমি চাই না নীলিমা এসব কিছু জানুক বা বুঝুক। নীলিমা মনে হচ্ছে তোমার জন্য নাস্তা নিয়ে এসেছে, চুপচাপ নাস্তাটা খেয়ে নাও। আমি যেন কোন রকমের কোন উল্টাপাল্টা কথাবার্তা যেন আর না শুনি। আর মনে রেখো মায়া কিন্তু অসুস্থ। এই বলে বাবা চলে গেল। আমি রুমে ঢুকে দেখলাম নীলিমা প্লেটটা টেবিলের উপর রেখে একপাশে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। আমি রুমের দরজাটা লাগিয়ে দিলাম। তারপর একটা সিগারেট ধরিয়ে টানতে লাগলাম। সিগারেটটা টানতে টানতে এক পা দুপা করে নীলিমার দিকে এগোতে লাগলাম। নীলিমা ভয় পিছিয়ে যেতে লাগল। আমি নীলিমার হাতটা ধরে ওকে বিছানায় ফেলে দিলাম। তারপর ওর পায়ের কাছে বসে সিগারেটটার দিকে তাকিয়ে ওকে বলতে লাগলাম, জানিস শুনেছিলাম এই সিগারেট নাকি মানুষের মনের জ্বালা নিভাতেও পারে, আবার জ্বালা বাড়াতেও পারে। বলেই নীলিমার শাড়িটা পা থেকে একটু উপরে উঠিয়ে সিগারেটটা পায়ে ওর চেপে ধরলাম। নীলিমা চিৎকার দিয়ে উঠল, সঙ্গে সঙ্গে ওর মুখটা চেপে ধরলাম। ওর কানের কাছে মুখটা নিয়ে বললাম, কিরে আমার সাথে সংসার করবি না? এত অল্পতে চিৎকার করে উঠলে হবে? আরও তো দিন বাকি আছে। তুই কি ভেবেছিলি তোর সাথে আমি রোমাঞ্চ করব? আরে তুই তো এই বাড়ির কাজের লোক হবার যোগ্য না, আমার বউ হবে কি করে? এই বলে ওর হাত ধরে টেনে ওকে খাট থেকে নিচে ফেলে দিলাম। ওকে নিচে ফেলে দিয়ে ওকে বললাম, আমার তরফ থেকে এটা তোর জন্য গিফট। আর তোকে আমি এমন এক গিফট দিয়েছি, তুইটা পারবি কাউকে বলতে, না পারবি কাউকে দেখাতে। আর ভুলেও যদি কাউকে বলিস বা কাউকে দেখানোর চেষ্টাও করিস, তুই হবি ডিভোর্সি। সঙ্গে সঙ্গে নীলিমা বলে উঠল, না না আমি একথা কাউকে বলবো না, আপনি এরকম কথা আর মুখে আনবেন না প্লিজ। ওর কাছে যেয়ে হাত দিয়ে ওর গালটা চেপে ধরে বললাম, বিয়ে থেকে শুরু করে এই পর্যন্ত শুধুমাত্র বাবার জন্য আমি তোকে সহ্য করে যাচ্ছি। তুই কি ভেবেছিস তোকে আমি মনে মনে মেনে নিতে শুরু করেছি? তুই আমার মনের মধ্যে জায়গা করতে শুরু করেছিস? কোনোদিনও না, এটা অসম্ভব। তুই আমার জীবনের সব সুখ নষ্ট করেছিস। তোর জন্য এই বাড়িতে আমার প্রাধান্য কমে গেছে। তুই বাবার সাপোর্টে সারা জীবন এই বাড়িতে থেকে যাবি, আমার জীবনে পার্মানেন্ট হয়ে যাবি। তাহলে তুই ভুলের স্বর্গে বাস করছিস। তোকে আমি তিলে তিলে এত পরিমাণে কষ্ট যে তুই এই বাড়ি থেকে নিজেই বেরিয়ে যাবি। শুধু মায়া আপু সুস্থ হবার অপেক্ষা। নীলিমা পায়ে বারবার ফু দিচ্ছিল। বুঝতে পারলাম নীলিমার পায়ে অনেক জ্বালা করছে। ওর দিকে তাকিয়ে হেসে এসে বললাম, আহারে খুব জ্বালা করছে তোর পায়ে তাই না? আমার এর থেকেও ভীষণ জ্বালা করেছিল যখন বাবা আমার গায়ে তোর জন্য হাত তুলেছিল। এই জীবনে প্রথম বাবা আমার গায়ে হাত তুলল একমাত্র তোর জন্য। নীলিমা আস্তে আস্তে উঠে দাঁড়ালো আর আমাকে বলল, আপনি ঠিকই বলেছেন। আপনি আমাকে জীবনের প্রথম এমন একটা গিফট দিয়েছেন যেই গিফটের কথা আমি এ জীবনে কাউকে দেখাতেও পারবো না আর বলতেও পারবো না। এই বলে নীলিমা দরজা খুলে নীলিমা চলে যাবার আগে আমাকে বলে গেল, জীবনে মেয়েদের একবারই বিয়ে হয় আর মেয়েদের একটাই স্বামী হয়। আপনি আমাকে যতই অবহেলা করেন, তুচ্ছ তাচ্ছিল্য করেন আর যতই কষ্ট দেন না কেন, আপনি আমার স্বামী, আপনাকে ঘিরেই আমার সংসার। আর হ্যাঁ, টেবিলের উপর আপনার নাস্তা আছে, নাস্তাটা খেয়ে নিবেন প্লিজ। আর আপুকে সময় করে একবার এসে দেখে যাবেন। এই বলে নীলিমা চলে গেল। ও চলে যেতেই আমি মনে মনে ভাবতে লাগলাম, কতদিন সহ্য করে যাবি।
তোকে আমি এত পরিমাণে কষ্ট দেব আর এত পরিমাণে অবহেলা করব যে তুই নিজেই এ বাড়ি ছেড়ে চলে যাবি। এই কথা বলে আপন মনে হাসতে লাগলাম। হঠাৎ আমার ফোনে একটা কল আসলো। ফোনটা হাতে নিয়ে দেখলাম রাহাত ফোন দিয়েছে। রাহাতের ফোনটা রিসিভ করলাম। কিরে, কেমন আছিস দোস্ত? অনেক ভালো আছি, আর এত পরিমাণে ভালো আছি যে আমার ভালো থাকাটাই এখন আর সহ্য হচ্ছে না আমার নিজের কাছেই। রাহাত আমার কথাটা বুঝতে না পেরে বলল, কি বলছিস তুই এসব? তোর কথার মানে তো কিছুই বুঝলাম না। আমি রাহাতের কথার উত্তর না দিয়ে রাহাতকে বললাম, তুই কি কিছু বলবি? আদিল শোন, মানুষের জীবনে ভালো মন্দ আছে। ঝড় ঝাপটা আসে, সময়ের সাথে সাথে তা আবার ঠিকও হয়ে যায়। নীলিমা ভাবির সাথে এমন কোন আচরণ করিস না যাতে করে পরে তোকে পস্তাতে হয়। ঝোঁকের মাথায় এমন কোন কিছু করে বসিস না যাতে করে তোর কোনো কাছের মানুষ তোর কাছ থেকে দূরে সরে যায়। রাহাতের কথা আমি কানে নিলাম না। ওর কথার কোন গুরুত্ব ও না দিয়ে বললাম, শোন, আমার এত জ্ঞান বা এত কথা শোনার মতো সময় আমার নেই। আমার জীবন আমি বুঝব। আর শোন, এত কিছুর পরেও যে তোর সাথে আমি বন্ধুত্ব রেখেছি এটাই অনেক। আর এইসব কথার গুরুত্ব দেওয়ার কোন প্রয়োজন মনে করছি না। এই বলে ফোনটা কেটে দিলাম। ফোনটা বিছানায় রেখেই আমার চোখ পড়ল নাস্তার প্লেটের দিকে। নাস্তার প্লেটটা হাতে নিয়ে বললাম, আমি ওই মেয়েটার আনা নাস্তা খাবো, অসম্ভব। এই বলে নাস্তাটা জানলা দিয়ে ফেলে দিলাম বাহিরে। তারপর পকেট থেকে একটা সিগারেট বের করে ধরালাম। সিগারেটের ধোঁয়াটা উপরের দিকে ছেড়ে দিয়ে সিগারেটের দিকে তাকিয়ে বললাম, তুই এখন থেকে আমার জীবনের একমাত্র সঙ্গী। সিগারেটটা খাওয়া শেষ করে বিছানায় গাটা এলিয়ে দিলাম। হঠাৎ দরজার বাহিরে থেকে দরজা ধাক্কা দিয়ে কেউ আমাকে ডাকছিল। পরক্ষণে বুঝতে পারলাম এটা মায়ের গলা, মা আমাকে ডাকছে। তারপর দরজা খুলে দেখলাম রুমের দরজার বাহিরে থেকে মা আমাকে ডাকছিল। মায়ের গলা পেয়ে রুমে দরজাটা খুলে দিলাম। মা রুমে ঢুকে আমাকে জিজ্ঞেস করল, কিরে, এই অসময় রুমের দরজা বন্ধ করে কি করছিস? আমি বললাম, কিছু না মা। মা আবার বলল, আচ্ছা শোন, সুমন এসেছে, মায়ার রুমে আছে, তাড়াতাড়ি আয়। এই বলে মার রুম থেকে চলে গেল। সুমন ভাই এসেছো, আমি শুনে খুব খুশি হলাম। ভালো হয়েছে, এখন থেকে ওই মিডিল ক্লাস মেয়েটার হাতে আমার আপুকে আর ছেড়ে দিতে হবে না। সুমন ভাই দেখাশোনা করতে পারবে। তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে গেলাম। গিয়ে দেখলাম সুমন ভাই আপুর মাথার পাশে বসে আছে আর আপুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি আপুর দিকে তাকিয়ে দেখলাম আমার আপুটা বেহুশের মতো করে ঘুমাচ্ছে। এখনো ঘুমের ওষুধের ডোজ কাটেনি। আমি সুমন ভাইকে ডাক দিয়ে বললাম, সুমন ভাই কেমন আছেন? সুমন ভাই আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আমি সুমন ভাইকে সান্ত্বনা দিয়ে বললাম, আপুর কিছু হবে না, আমরা সবাই তো আছি, আর এখন তো আপনি এসে পড়েছেন। তারপর নীলিমার দিকে তাকিয়ে বললাম, আপনি এসে পড়েছেন ভালো হয়েছে, পরিবারের লোকের মতো তো আর বাইরের কোনো লোক আপুর সেবা যত্ন করতে পারবে না বা দেখাশোনা করতে পারবে না। নীলিমা হয়তোবা আমার কথার মানেটা বুঝতে পেরেছে, তাই আপুর কাছ থেকে কিছুটা সরে দূরে দাঁড়াল। আমার কথা শেষ হতেই সুমন ভাই বলে উঠল, তোমার আপুই আমার জীবনের সবকিছু, ও ছাড়া আমার জীবন নিঃস্ব। তুমি ও তো এখন বিয়ে করেছ, আস্তে আস্তে দেখবে নীলিমার প্রতিও তোমার ভালোবাসা বাড়বে, ওকে ছাড়া তুমি কিছুই বুঝবে না। আমি মনে মনে হেসে বললাম, হা হা হা। সুমন ভাই বলে কি, যাকে আমি জীবন থেকেই বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তাকে ভালোবাসবে এই আদিল? সো ফানি। এই বলে মনে মনে আবার হাসতে লাগলাম। হঠাৎ পিছন থেকে কে যেন বলে উঠল, আদিল কেমন আছো? গলাটা আমার খুব পরিচিত মনে হল। আমি পিছনে তাকিয়ে দেখি সায়ন ভাই। আমি সায়ন ভাইকে দেখে তো পুরাই অবাক হয়ে গেলাম। আমি অবাক হয়ে সায়ন ভাইয়ের দিকে তাকিয়ে রইলাম। সায়ন ভাই আমাকে আবার জিজ্ঞেস করল, কি হলো আদিল, কেমন আছো? হ্যাঁ সায়ন ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। সায়ন ভাই, আপনি এতদিন কোথায় ছিলেন? সেই পুতুলের লাশ দাফন করার পর নাকি সুমন ভাই আর আপনাকে খুঁজে পায়নি? আপনাকে অনেক খুঁজেছিল কিন্তু কোথাও আপনার খোঁজ খবর পাইনি। সায়ন ভাই আমার দিকে কেমন একটা দৃষ্টি নিয়ে যেন তাকালো। সায়ন ভাইয়ের সেই দৃষ্টির অর্থটা আমি ঠিক বুঝলাম না।
আমি সায়ন ভাইকে বললাম, সায়ন ভাই, সুমন ভাই আপনাকে নিয়ে অনেক চিন্তা করত। আপনার অনেক খোঁজ করেছিল অনেক জায়গায়, কিন্তু আপনার কোন খোঁজ খবর পাচ্ছিল না কোথাও। সুমন ভাইয়ের আমরাও আপনার খোঁজখবর নেবার অনেক চেষ্টা করেছি, কিন্তু কোথাও পাইনি। এমনকি ভাবির ফোনে ফোন দিয়েও সুমন ভাই ভাবিরও কোন খোঁজ খবর পায়নি। ভাবি কেমন আছে সায়ন ভাই, ভাবিকে নিয়ে আসতেন। সায়ন ভাই কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বলল, আসলে ব্যবসার কাজে অনেক দূরে ছিলাম, তাই যোগাযোগ করতে পারিনি। আর তোমাদের ভাবি ভালো আছে? সে তার বাবার বাসায় আছে। আর তোমাদের ভাবির ফোনটা ভেঙে গিয়েছিল, তাই ওকে সুমন ফোনে পায়নি। ও আচ্ছা, তা ভাবিকে নিয়ে আসতেন। মায়ার অসুস্থতার কথাটা তোমাদের ভাবিকে জানায়নি, হয়তোবা সে টেনশন করবে তাই। আমি সায়ন ভাইকে আরও কিছু বলতে যাচ্ছিলাম, তখনই নীলিমা বলল, প্লিজ আপনার এখানে এত কথা বলবেন না, আপুর সমস্যা হতে পারে। ওর কথা শুনে সুমন ভাই ওর কথার সাথে সায় দিয়ে বলল, হ্যাঁ নীলিমা ঠিকই বলেছে, চল আমরা রুমের বাইরে যেয়ে কথা বলি। হ্যাঁ সেটাই ভালো হবে, আমি আপুর কাছে আছি। একটু পরেই আপুর ঘুম ভাঙতে পারে, আপুকে গোসল করাতে হবে, আপুর ড্রেস চেঞ্জ করে দিতে হবে, তারপর আপুকে খাইয়ে দিয়ে আবার আপুকে ঔষধ খাওয়াতে হবে, ঔষধ লাগাতে হবে। আমার নীলিমার কথা শুনে প্রচণ্ড বিরক্ত লাগল। আমি সুমন ভাইকে উদ্দেশ্য করে বললাম, সুমন ভাই এখন তো আপনি চলে এসেছেন, এখন এই কাজগুলো তো এখন আপনিই করতে পারবেন। আর আপু আপনার কাছে অনেক কমফোর্টেবল ফিল করবে। আর তাছাড়া শুধু শুধু অন্য একটা লোককে দিয়ে করানোর কি দরকার সুমন ভাই? তুমি অন্য একটা বলতে কাকে বলছো? নীলিমা তো আমাদের বাড়ির লোক, আমাদের আপন লোক। আমার থেকে নীলিমাই বেশি মায়ার যত্ন নিতে পারবে। আমি সম্পূর্ণভাবে নীলিমার ওপর চোখ বন্ধ করে নির্ভর করতে পারি। আমি মনে মনে বললাম, না আমার আর সহ্য হচ্ছে না। এই মেয়েটা একে একে সবাইকে আমার কাছ থেকে দূরে করে দিচ্ছে। আমার কোন কথার কোন প্রাধান্য কারো কাছেই নেই। নীলিমাই যেন এই বাড়ির সবকিছু, আমি যেন এই বাড়ির কেউ না। এই ভেবে মেজাজটা গরম হয়ে যাচ্ছিল। পরক্ষণে আবার নিজেই নিজেকে বললাম, না আদিল না, কুল মাথা ঠান্ডা রাখো। মাথা গরম করা যাবে না, বাড়িতে মেহমান আছে আর সুমন ভাই ও আছে, কাউকে কিছুই বুঝতে দেওয়া যাবে না, তাহলে হিতে বিপরীত হতে পারে। এই ভেবে আর কোন কিছু বললাম না আমি। সবাই মিলে রুমের বাহিরে চলে এলাম। একটু পর মা এসে সায়ন ভাইকে ডেকে নিয়ে গেলেন। সায়ন ভাইকে আমাদের গেস্ট রুমটা খুলে দিলেন। সায়ন ভাই যে কয়দিন থাকে ওই রুমেই থাকবে। মা আর সায়ন ভাই চলে যেতেই আমি সুমন ভাইকে জিজ্ঞেস করলাম, সুমন ভাই আপনার সায়ন ভাইয়ের সাথে দেখা হলো কোথায়? আমি অফিসিয়াল কাজ শেষ করে এই বাসায় আসার জন্য রওনা দিলাম। এই বাসার প্রায় কাছাকাছি আসার পরে একটা আননোন নাম্বার থেকে আমার কাছে ফোন এলো। ফোনটা ধরতেই সায়ন ভাইয়ের গলা পেলাম। আমি জিজ্ঞেস করলাম, সে আর ভাবি এতদিন কোথায় ছিল? কেন তাদের কোনো খোঁজ খবর পাচ্ছিলাম না? তারপর ভাইয়া তোমাকে যে কথাগুলো বলল আমাকে একই কথাই বলছিল। তারপর আমি মায়ার কথা জানালাম ভাইয়াকে। ভাইয়া বলল সে মায়াকে দেখতে আসবে। আর কিছুদিন এখানে থাকবে, তার এখানে কিছু একটা কাজ আছে। আমি সব কথা শুনে বললাম, আচ্ছা ভালো হয়েছে সুমন ভাই, সায়ন ভাই আর ভাবির খবর পাওয়া গেল। ভাই আপনার চিন্তা তাহলে কমল? হ্যাঁ ভাই, বড় ভাই আর ভাবিকে নিয়ে অনেক চিন্তায় ছিলাম। আমার বোনটা তো অকালে আমাদেরকে ছেড়ে চলে গেল, ও কেন যে সুইসাইড করল এখনো পর্যন্ত তা আমাদের অজানাই রয়ে গেল। এই বলে সুমন ভাই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আমি মনে মনে বললাম, পুতুলের জন্য আমারও অনেক খারাপ লাগে, খুব চটপটে আর চঞ্চল একটা মেয়ে ছিল। এইভাবে হঠাৎ কেন যে সুইসাইড করল সেটা আমাদের সবারই এখনো পর্যন্ত অজানা। রাত্রের বেলা রুমে শুয়ে শুয়ে ফোন টিপছিলাম। আমার রুমে নীলিমা আসলো। নীলিমাকে আমার রুমে দেখে আমার মেজাজ 100 ডিগ্রি গরম হয়ে গেল। আমি ওকে দেখে বললাম, দেখুন আপনি আমার রুমে কেন এসেছেন? রুম থেকে এখনই বের হয়ে যান, আমি চাই না আপনার সাথে আর কোনো রকম খারাপ ব্যবহার করতে। আমি চাই না আর কোন ঝামেলা হোক। আপনি এই রুম থেকে ভালোভাবে নিঃশব্দে বেরিয়ে যান, বাবা দেখার আগেই। আসলে আমি চেয়েছিলাম রাত্রের বেলা গেস্ট রুমে গিয়ে থাকতে, কিন্তু এখন তো গেস্ট রুমে সায়ন ভাই আছে, আমি তো আর যে ওই রুমে থাকতে পারবো না।
আর মায়া আপুর কাছেও থাকতে পারবো না, কারণ মায়া আপুর রুমে সুমন ভাই আছে। আর ডাইনিং এ যদি থাকি তাহলে সবাই জেনে যাবে এই বিষয়টা। তাই যেই কয়দিন সায়ন ভাই আছে সেই কয়দিন আপনি আপনার রুমে আমাকে একটু থাকতে দিন প্লিজ। সায়ন ভাই চলে গেলেই আমি গেস্ট রুমে থাকবো রাত্রের বেলা। আপনি ভাববেন না আমি আপনার খাটে শোব না, আমি ফ্লোরেই ঘুমাবো। প্লিজ আমার এতটুকু অনুরোধ আপনি রাখেন। আপনাদের সবার ভালোর জন্যই বলছি, কারণ আমি চাই না আপনার আর আমার মধ্যকার কোন বিষয় বা কথাগুলো কেউ জানুক। নীলিমার সব কথা শুনে আমি ওকে বাধ্য হয়ে আমার রুমে থাকতে দিলাম, কারণ একমাত্র ডাইনিং ছাড়া ওর থাকার আর কোন জায়গা নেই। তাই আমার রুমে থাকতে দেয়া ছাড়া আর কোন উপায় নেই। আমি ওকে বললাম, হ্যাঁ আপনি সায়ন ভাই না যাওয়া পর্যন্ত আমার রুমে থাকবেন, তবে এই থাকাটা আপনার পার্মানেন্ট থাকা হিসেবে কিন্তু মনে করবেন না। সায়ন ভাই চলে যাওয়া মাত্রই আপনি গেস্ট রুমে চলে যাবেন। আর হ্যাঁ, আমার উপর বেশি খবরদারি ফলানোর চেষ্টাও করবেন না। এই বলে একটা পাতলা কাঁথা আর একটা বালিশ নিচে ছুঁড়ে ফেলে দিলাম। নীলিমা পাতলা কাঁথাটা বিছিয়ে বালিশটা দিয়ে শুয়ে পড়ল। হঠাৎ মাঝরাতে কারো ডাকে আমার ঘুম ভেঙে গেল। চোখ মেলে দেখি নীলিমা আমাকে ডাকছে। আমি অসম্ভব বিরক্তি নিয়ে ওর দিকে তাকিয়ে বললাম, আচ্ছা আপনি কি এই রুমে এসেছেন মাঝরাত্রে আমার ঘুম ভাঙিয়ে আমাকে বিরক্ত করার জন্য? আরে নানা, শুনুন আমি কি বলছি। ধুর, কি শুনবো আপনার কথা? এত রাত্রে আমাকে ডেকে এখন বলছেন আপনার কথা শুনতে সমস্যা কি আপনার? আসলে নিচে আমি পানি খেতে গিয়েছিলাম, তখন আপুর রুম থেকে আপুর চিৎকারের আওয়াজ শুনলাম। তাড়াতাড়ি করে রুমে গিয়ে দেখি আপুর রুম থেকে মুখোশধারী কেউ একজন বের হচ্ছে। আমি তাকে ধরার চেষ্টা করেছিলাম, তার কলার টেনে ধরেছিলাম, সে আমাকে ধাক্কা দিয়ে দৌড়ে পালিয়ে গেছে। তার গলার ধরার কারণে তার কলারের একটা বোতাম আমার হাতে এসে পড়েছে, এই দেখুন। আর আমার নখের আঁচল তার গলায় লেগেছে। আমি নীলিমার হাতের দিকে তাকালাম, হ্যাঁ কলারের একটা বোতাম নীলিমার হাতে দেখলাম। আমি অবাক হয়ে নীলিমার দিকে তাকিয়ে আছি। আমি যেন ঘোর একটা ভাবনার মধ্যে ডুবে গেলাম। আমার ভাবনার ছেদ ঘটিয়ে নীলিমা আবার বলা শুরু করল। তৎক্ষণাৎ আমি আপুর রুমে গিয়ে দেখি সুমন ভাই অজ্ঞান হয়ে নিচে পড়ে আছে, ওনাকে হয়তোবা কেউ অজ্ঞান হবার ঔষধ দিয়েছিল। আমি ভেবে পাচ্ছিলাম না কি করব, তাই মাকে ডাক দিলাম, মা আর বাবা আপুর রুমে আছে। তারপর দৌড়ে আপনার কাছে আসলাম, প্লিজ চলুন আপুর রুমে। আমি এই কথা শোনা মাত্রই সাথে সাথেই আপুর রুমে গেলাম। আপু ভয় মাকে জড়িয়ে ধরে আছে আর বাবা সুমন ভাইয়ের চোখে মুখে পানি ছিটাচ্ছে। আমি আপুর কাছে যেয়ে বললাম, আপু তোর কি হয়েছে? আর কে এসেছিল তোর রুমে মুখোশ পরে, তুই কি তাকে চিনতে পেরেছিলি? আপু ভয়তে কথা বলতে পারছে না। নীলিমা খাটে উঠে আপুর কাছে যেয়ে বসল। আপু ভয়ে নীলিমাকে জড়িয়ে ধরল। আমি কিছুই বুঝতে পারছিলাম না কে সেই মুখোশধারী লোক, আর কেনই বা আমাদের ঘরে এসে আপুর উপর আক্রমণ করল। সুমন ভাইকে অজ্ঞান করল, আমার মাথায় কিছুই ঢুকছিল না। আমাদের তো মেইন গেটের দরজা লাগানো, আমাদের ঘরের সবগুলো গেটের দরজা লাগানো, ছাদে তালা দেয়া, বাইরের লোক ভিতরে ঢুকল কি করে? হঠাৎ করে আপু নীলিমাকে বলল, নীলিমা নীলিমা তুমি আমার ভাইটাকে বাঁচাও, নীলিমা ওকে মেরে ফেলবে, ওকে মেরে ফেলবে। আপুর মুখে এই কথা শুনে সবাই আমার দিকে তাকালো। নীলিমা অনেকক্ষণ চেষ্টা করে আস্তে আস্তে আপুকে কিছুটা শান্ত করল। আপু বলতে শুরু করল, আমার শরীরটা কিছুটা ভালো দেখে রাত্রে আমি ঘুমের ঔষধ খাইনি। নীলিমা আমাকে খাওয়াতে চেয়েছিল। আমি বললাম, নীলিমা আমার তো এখন একটু ভালো লাগছে, আমি আজকে রাত্রে আর ঘুমের ওষুধ খাব না, পরে আমার অভ্যাস হয়ে গেলে আর ছাড়তে পারবো না। তাই নীলিমা আমাকে আর ঘুমের ওষুধ দেয়নি। মাঝরাত্রে আমার ঘুমটা ভেঙে গেল। আমি উঠে ওয়াশরুমে গেলাম। ওয়াশরুম থেকে এসে বিছানায় যেতেই দেখলাম সুমন বিছানায় নেই। ভাবলাম কোথায় গেল সুমন, রুমের তো দরজা লাগানো। হঠাৎ করে পিছন থেকে কেউ একজন আমার গলায় কিছু একটা পেঁচিয়ে ধরল। আমি অনেক ছাড়াবার চেষ্টা করলাম কিন্তু ছাড়াতে পারলাম না। তাই আমি তার হাতে একটা কামড় বসিয়ে দিলাম, দিয়ে চিৎকার করে উঠলাম। সাথে সাথে সে আমার গলাটা ছেড়ে দিল। সে আবার আমার কাছে আসছিল, তখনই দরজা ধাক্কানোর শব্দ পেলাম। রুমের দরজার বাইরে থেকে নীলিমার গলা পাচ্ছিলাম।
লোকটা চলে যাবার আগে আমাকে বলে গেল সে কাউকে ছাড়বে না। আদিলের সর্বনাশ করে দেবে, আদিলের ক্ষতি করে দেবে, আদিলকে ভালো থাকতে দেবে না। তারপর রুমের দরজা খুলে বেরিয়ে গেল। আমি বুঝতে পারছিলাম নীলিমা লোকটাকে ধরার অনেক চেষ্টা করেছিল, কিন্তু ধরতে পারে লোকটাকে ধরতে না পেরে নীলিমার আমার রুমে ঢুকল। নীলিমা যদি ঠিক সময় মতো না আসতো তাহলে আমি আর বাঁচতাম না রে ভাই, এই বলে আপু কেঁদে উঠে নীলিমাকে আবার জড়িয়ে ধরল। সাথে সাথেই রেগেমেগে আমি নীলিমার দিকে তেড়ে গেলাম। যেয়ে বললাম, খুব তো বলেছিলেন আপুর খেয়াল রাখবেন, আপুর দেখাশোনা করবেন, এই আপনার খেয়াল রাখার নমুনা। এখন আমার আপুর যদি কিছু হয়ে যেত তখন কি হতো বলুন? আল্লাহ বাঁচিয়েছে বলেই আমার আপুকে আবার ফিরে পেলাম, তা না হলে আমার আপুটাকে আর ফিরে পেতাম না। সাথে সাথেই বাবা বসা থেকে উঠে বলে উঠল, আদিল, তুমি নীলিমার দোষ দিচ্ছ কেন? নীলিমার জন্যই তোমার বোন সুস্থভাবে এখনো বেঁচে আছে। ও সঠিক সময় মতো দরজায় ধাক্কা না দিতে রুমে প্রবেশ না করতে পারত তাহলে তোমার বোনকে জীবিত অবস্থায় ফিরে পেতে না। বাবার কথার কোন গুরুত্ব দিলাম না, বাবার কথা কানে ও নিলাম না, কারণ বাবা নীলিমার দোষ কখনোই দেখে না। বাবার সময় বাবা ওকে সাপোর্ট করে এসেছে, আজও তাই করল। বাবাকে আমি কিছু বলতে যাব তখনই খেয়াল করলাম সুমন ভাই আস্তে আস্তে চোখ মেলছে। আমি সুমন ভাইয়ের কাছে দৌড়ে গিয়ে বললাম, সুমন ভাই আপনি এখন ঠিক আছেন? সুমন ভাই বলল, আমি তো ঠিক আছি, আমার আবার কি হবে, কিন্তু তোমরা সবাই এখানে। পরে মনে মনে ভাবলাম, নেশার ওষুধের ডোজে সুমন ভাইয়ের হয়তো বা কিছুই মনে নেই। সুমন মায়ার দিকে তাকিয়ে দেখল মায়া জোরসড় হয়ে নীলিমাকে জড়িয়ে ধরে বসে আছে। নীলিমা মায়া সুমনের কাছে এগিয়ে দিয়ে ওখান থেকে উঠে গেল। মায়া সুমনকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। সুমন জিজ্ঞেস করল, এ কি মায়া, তোমার কি হয়েছে? এইভাবে কাঁদছ কেন? আর নীলিমাকে ধরে এভাবে বসেছিলে কেন? আর বাড়ির সবাই এখানে কেন, বুঝতে পারছি না কিছু। কেউ কিছু বলার আগেই নীলিমা বলে উঠল, না আসলে আপুর শরীরটা তো ভালো না, তাই মা আপুর রুমে আপুকে দেখতে এসেছিল। মায়ের সাথে বাবাও এসেছিল। আমি পানি খেতে উঠেছিলাম, ভাবলাম তাই আপুকে একটু দেখে আসি। আর আদিল হয়তো আমাকে রুমে না দেখে খুঁজতে খুঁজতে আপুর রুমে চলে এসেছে। এই বলে মাথাটা একটু উঁচু করে ঘোমটার ভিতর দিয়ে নীলিমা আমার দিকে তাকালো। রাগে আমার গা জ্বলে যাচ্ছিল। হঠাৎ আমি সুমন ভাইয়ের দিকে তাকিয়ে দেখলাম সুমন ভাই মিটি মিটি হাসছে। আমি সুমন ভাইকে জিজ্ঞেস করলাম, সুমন ভাই আপনি হাসছেন কেন? সুমন ভাই তার হাসিটা ঠোঁটের মাঝে আটকিয়ে বলল, না কিছু না। আমি নীলিমার দিকে চোখ লাল করে তাকালাম, সাহস কত বড় মেয়েটার, আমি নাকি ওকে খুঁজতে খুঁজতে আপুর রুমে চলে এসেছি। আপু আস্তে আস্তে স্বাভাবিক হল। আপু আর সুমন ভাইকে রুমে রেখে আমরা রুম থেকে চলে গেলাম। বাবা আর মা নিজের রুমে চলে গেল। আমি আমার রুমে চলে এলাম। নীলিমা এলো আমার পিছনে পিছনে। আমি রুমে এসে বিছানায় বসে পড়লাম। নীলিমা রুমের দরজা লাগিয়ে দিল। এমন সময় আমি পিছন থেকে যেয়ে ওর একটা হাত মুচকে ধরলাম। নীলিমা ব্যথা পেয়ে আহ করে উঠল। আমি ওর হাতটা আর একটু মুচকে দিয়ে বললাম, এই আমি তোকে খুঁজতে খুঁজতে আপুর রুমে চলে গিয়েছিলাম না, প্লিজ ছাড়ুন, আমার ব্যথা লাগছে। পিছন দিক থেকে এক হাত দিয়ে ওর গাল দুটো টিপে ধরে বললাম, তোর তো ব্যথা না পেলে ভালোই লাগে না, ইচ্ছে করছে তোর হাতটা মুচকে ভেঙে দেই, কিন্তু তুই তো আবার বাবার আদরের বৌমা, তোকে তো কিছু করাও যাবে না। এই বলে ওর হাতটা ছেড়ে ওকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিলাম। নীলিমা কাদো কাদো স্বরে বলল, সুমন ভাইয়ের কিছুই মনে ছিল না, তাই সুমন ভাই যাতে কিছু বুঝতে না পারে তার জন্য আমি ওই কথাগুলো বলেছি। আই এম সরি। এই বলে নীলিমা নিচে বসল। শুতে যাবে তখনই নীলিমা আমাকে বলল, একটা কথা ছিল। আমি ওর কথার কোনো উত্তর দিলাম না। নীলিমা আবার বলল, ঠিক আছে, আমার কথার কোন উত্তর দিতে হবে না আপনাকে। শুধু একটা কথা বলি শুনুন। আমি এইবার ও কোনো উত্তর দিলাম না ওর কথার। না শোনার ভান করে চুপ করে অন্যদিকে ঘুরে শুয়ে রইলাম। নীলিমা আমার সাড়া পাওয়ার অপেক্ষায় হয়তো আমার দিকে কিছুক্ষণ তাকিয়েছিল। সেদিকে আমি কোন ভ্রুক্ষেপ করলাম না। ওর দিকে ভ্রুক্ষেপ করার কোন প্রয়োজন আমি মনে করিনি।
কিছুক্ষণ পর নীলিমা নিজেই বলা শুরু করল, দেখুন আমাদের বাড়ির মেইন গেট লাগানো, আমাদের ঘরের মেইন দরজা লাগানো, যে যার মতো দরজা লাগিয়ে ঘুমায়, ছাদের দরজা ও তালা দিয়ে আটকানো। তাহলে আমাদের বাসায় কিভাবে এরকম একটা লোক ঢুকলো যে আপুর উপর আক্রমণ করল? সুমন ভাইকে নেশার ওষুধ দিয়ে অজ্ঞান করল, আর আপু কেউ আপনার ব্যাপারে শাসিয়ে গেল। লোকটা আবার আপনার নামও জানে, তার মানে সে আমাদের অনেক পরিচিত। যদি পারেন আমার এই কথাগুলো একবার ভেবে দেখবেন, এই বলে নীলিমা শুয়ে পড়ল। আমি নীলিমার কথাগুলো শুনে মনে মনে ভাবতে লাগলাম, নীলিমা তো ভুল কিছু বলেনি। এই ভাবতে ভাবতে হঠাৎ আমার চোখ গেল জানলার দিকে, দেখলাম চলবে ইনশাআল্লাহ।